আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ডায়নামিক্সের দ্বিতীয় পার্ট। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে দুই ধরনের গতি, ওয়ান ডে যে দুই ধরনের গতি ছিল, একটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল মোশন, আর একটা হচ্ছে হরাইজন্টাল মোশন। আর এখন আমরা আলোচনা করব দুই ধরনের টপিকস, একটা হচ্ছে গিয়ে নিউটনিয়ান ল এর কিছু অ্যাপ্লিকেশন দেখবো, আর হচ্ছে ক্লাসে কিছু ম্যাথ দেখবো ইনশাআল্লাহ। আমরা তাহলে শুরু করি। এখানে একটা ম্যাথ দেওয়া হয়েছে, যে এখানে বলা হয়েছে একটা গাড়ি স্ট্রেট লাইন বরাবর 100 কিলোমিটার/আওয়ার বেগে চলতেছে, এবং ওই চলার পথে তার টায়ার এবং রাস্তার যে কোফিশিয়েন্ট, কাইনেটিক কোফিশিয়েন্ট, ফ্রিকশন কোফিশিয়েন্ট, সেটা হচ্ছে 0.65। এখন আমাদেরকে বলা হয়েছে যে গাড়িটা যখন ব্রেক করে তখন সাথে সাথে তো বন্ধ হয় না, বন্ধ হওয়ার আগ পর্যন্ত, মানে গাড়ি ব্রেক করার থেকে নিয়ে বন্ধ হওয়ার আগ পর্যন্ত তার ট্রাভেলিং ডিস্টেন্সটুকু নির্ণয় করা লাগবে। তো আমরা দেখি, তো এখানে আমরা যদি ডায়াগ্রাম অ্যানালাইসিস করি, দুই ধরনের চিত্র আমরা পাই। একটা হচ্ছে এফবিডি, একটা হচ্ছে এমইডি। এফবিডি হচ্ছে কি ফোর্স বডি ডায়াগ্রাম, আর এমইডি হচ্ছে কি মাস অ্যাক্সেলারেশন ডায়াগ্রাম। এফবিডিতে শুধুমাত্র আমাদের বল এবং তার ডিরেকশনগুলো থাকবে, আর এমইডিতে আমাদের মোশনের দিকগুলো থাকবে, মানে অ্যাক্সেলারেশন, এরকম ভেলোসিটির দিকগুলো থাকবে। তো আমরা যদি দেখি এখানে প্রথম চিত্রের মধ্যে, যে বস্তুটা যখন, মানে গাড়িটা যখন রাস্তার উপরে ছিল, তার এমজিটা তার নিচের দিকে কাজ করবে, আর এন অর্থাৎ নর্মাল ফোর্স বা আমরা প্রতিক্রিয়া বল বলবো, অনেক সময় আমরা এগুলোকে আর দ্বারা ডিনোট করি, তো এই বইতে আমাদের এন দ্বারা ডিনোট করেছে, এখানে আমরা এন দ্বারা ডিনোট করলাম। যে প্রতিক্রিয়া বল বা রিয়েকশন ফোর্স বা নর্মাল ফোর্স যেটা, সেটা হচ্ছে গিয়ে এমজি এর ঠিক বিপরীত দিকে কাজ করতেছে, বা রাস্তার সাথে লম্বভাবে বা উলম্বভাবে, এখানে এটার নাম হচ্ছে নর্মাল ফোর্স। আর ঘর্ষণ গতি যেটা, ঘর্ষণ বল যেটা, সেটা হচ্ছে এফকে, অর্থাৎ কাইনেটিক ফ্রিকশন ফোর্স, এটা হচ্ছে আমাদের পিছন দিকে কাজ করবে। যদি আমাদের ত্বরণ যদি দিকে থাকে, স্বাভাবিকভাবেই গতির বিরুদ্ধে আমাদের থাকে হচ্ছে গিয়ে ঘর্ষণ বল। আর এমনি যদি আমরা দেখি, তাহলে আমাদের ত্বরণটা স্টিল যেহেতু সে সামনের দিকে যাচ্ছে, তার মানে তার ত্বরণ সামনের দিকে কাজ করবে। ওকে, যদি আমাদের ত্বরণটা নেগেটিভ বাট সামনের দিকে কাজ করতেছে, কেন? কারণ যখনই সে ব্রেক করছে গাড়িটা, তখন তার ব্রেকটা কমতে শুরু করছে, তার মানে কি আমাদের ত্বরণটা নেগেটিভ হবে, আর দিকটা সামনের দিকে হবে। গিভেন দ্যাট এখানে আমাদের দেওয়া আছে কি, এই যে ইনিশিয়াল কন্ডিশন, যে টি যখন 0, তখন আমাদের ব্যাকটা হচ্ছে আমাদের 100 কিলোমিটার/আওয়ার। ওই যখন থেকে আমরা টাইম কাউন্ট করা শুরু করছি, অর্থাৎ যখন থেকে আমরা, মানে যখন গাড়িটা ব্রেক করছে, তখন হচ্ছে গিয়ে তার ডিস্টেন্স 0। ওই সময় তার, আমরা যেহেতু আমাদের ব্রেকের পর থেকে ডিস্টেন্স কাউন্ট করতেছি, তার মানে কি যখন ব্রেক করতেছে তখন তো তার কোনো অতিক্রান্ত দূরত্ব নেই, তো তখন আমরা এক্সটাকে 0 ধরবো। আর মিউকেট হচ্ছে 0.65, আর এই তিনটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশন। গিভেন এখন আমরা যদি দেখি ওয়াই অক্ষ বরাবর যদি আমরা নিউটন ফোর্সটা যদি অ্যাপ্লাই করি, যে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0, কারণ আমাদের উলম্ব বরাবর তার কোনো সরণ হচ্ছে না, সরণ হচ্ছে তার হরাইজন্টাল বরাবর, তার মানে ভার্টিক্যালি তার ফোর্স 0 হবে, নিউট্রাল হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা যদি দেখি যে ভার্টিক্যালি দুইটা বল কাজ করতেছে, একটা এনটা উপরের দিকে এবং যেটা নিচের দিকে, তার মানে আমরা কি এন মাইনাস এমজি ইকুয়াল টু 0 লিখতে পারি, এখান থেকে এন ইকুয়াল টু এমজি লিখতে পারি। এখন আমরা জানি যে আমাদের ফ্রিকশন ফোর্স দুই প্রকার হয়ে থাকে, ফ্রিকশন ফোর্স দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে আমাদের এফ কে, এটা হচ্ছে আমাদের এম এফ এস, অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশন, আর হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন আবার মিউ, যেটা ফ্রিকশন কোফিশিয়েন্ট, এটা আবার দুই প্রকার হয়ে থাকে, যেহেতু বল দুই প্রকারের, একটা হচ্ছে মিউ এস, হচ্ছে মিউ কে, মিউ কে। তাহলে এফ কে ইকুয়াল টু হবে আমাদের মিউ কে ইন্টু এন, আর এফ এসটা হবে আমাদের মিউ এস ইন্টু এন। এখন মিউ এসটা কখন কাজ করে? একটা বস্তু যতক্ষণ গতিশীল, মানে স্থির অবস্থা থাকে, অর্থাৎ গতিশীল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই বস্তুর উপর যে ফ্রিকশন ফোর্স কাজ করে, সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ফ্রিকশন বা স্থির ঘর্ষণ। আর গতিশীল হওয়ার পর যে ঘর্ষণটা কাজ করে, সেটা হচ্ছে আমাদের কাইনেটিক ফ্রিকশন। আর ওই মানে স্ট্যাটিক ফ্রিকশন অবস্থায় বস্তু এবং তলের মাঝে যে ঘর্ষণটা, মানে ঘর্ষণ গুণাঙ্ক কাজ করে, সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ফ্রিকশন কোফিশিয়েন্ট। আর গতিশীল হওয়ার পর বস্তু এবং তলের মাঝে যে ঘর্ষণ গুণাঙ্ক কাজ করে, সেটা হচ্ছে আমাদের কাইনেটিক ফ্রিকশন কোফিশিয়েন্ট। তো যেহেতু বস্তুটা আমাদের এখানে এই যে আমাদের বস্তুটা গতিশীল, এখানে আমরা এফ কে লিখবো, এফ কে ইকুয়াল টু কি, মিউ কে ইন্টু এন। তো আমরা এন ইকুয়াল টু কি জানি, এমজি জানি, তাহলে আমরা এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু এমজি লিখতে পারি। আমরা ওয়াই অক্ষ বরাবর যদি আমরা নিউটন ল অ্যাপ্লাই করি, তাহলে আমরা এন ইকুয়াল টু এমজি পাই। আবার এক্স অক্ষ বরাবর যদি দেখি, আমাদের ত্বরণটা কিন্তু এক্স অক্ষ বরাবর আছে, কারণ আমরা সামেশন এফ এক্স ইকুয়াল টু এম লিখতে পারতেছি, কারণ ওয়াই অক্ষ বরাবর আমার কোনো ত্বরণ নাই, এখানে আমাদের এম ইন্টু 0, তার মানে আমাদের 0 হইতেছিল ওয়াই অক্ষ বরাবর। বাট এক্স অক্ষ বরাবর আমাদের ত্বরণ আছে, এখানে আমরা এফ এক্স সামেশন এফ এক্স ইকুয়াল টু এম। এখন দেখি আমরা যখন বস্তুটা, যখন আমরা গাড়িটা যখন ব্রেক করছে, তার মানে কি তার
ব্রেক মানে হচ্ছে ঘর্ষণ বল, ব্রেক মানে হচ্ছে এক প্রকার ঘর্ষণ বল, কারণ ঘর্ষণ বলের কাজটা যেমন বিরুদ্ধে গতির বিরুদ্ধে থাকে, ব্রেক কাজটা হচ্ছে আমাদের গতির বিরুদ্ধে। তার মানে আমাদের কি এখানে আমাদের ব্রেক বলটাই মূলত ঘর্ষণ বল হিসেবে কাজ করতেছে। কারণ আমরা কি লিখলাম মাইনাস এফ কে ইকুয়াল টু এম, কেন আমাদের এটা হচ্ছে সামনের দিকে, বাট আমাদের ঘর্ষণ বলটা কি পিছনের দিকে, এখানে আমরা মাইনাস এফ কে লিখলাম, মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ। তো এখান থেকে আমরা এফ কে ইকুয়াল টু কি জানি, মিউ কে ইন্টু এম জি, এখান থেকে এম এম কাটাতে থাকতেছে আমাদের এ ইকুয়াল টু মিউ কে ইন্টু জি। আমরা উভয় দিকে আমরা আমরা এদিকে আমাদের বের করা লাগবে হচ্ছে কি আমাদের কি এক্স, অর্থাৎ আমরা এখানে এ এর ফর্মুলা বের করলাম, এ থেকে বি এর ফর্মুলা বের করবো, ভি থেকে আমরা এক্স ফর্মুলা বের করবো। তো আমরা কি এখান থেকে এখানে আসার পর আমরা ইন্টিগ্রেশন করবো, এখান থেকে এটা আমরা ইন্টিগ্রেশন করবো। বাট আমরা যদি এক্স থেকে ভিতে যেতে ডিফারেন্সিয়েশন করা লাগতো, ভি থেকে আমরা এ নির্ণয় করতে গেলে আমরা ডিফারেন্সিয়েশন করা লাগতো। যেহেতু আমাদের এ জানা আছে, এ থেকে আমরা এক্সে আসতে, তার মানে কি ইন্টিগ্রেশন করতে হবে দুইটা ধাপে, একবার ভি পাবো একবার এক্স পাবো। তো আমরা যদি একে ইন্টিগ্রেশন করি তো আমরা কি পাবো, ভি পাবো। এখান থেকে আমাদের মিউ কে ইন্টু জি, দুইটা কনস্ট্যান্ট, তার মানে কি কনস্ট্যান্ট যদি ইন্টিগ্রেশন করে আমরা একটা টি পাবো, যেহেতু আমরা টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, আর একটা কনস্ট্যান্ট পাবো সি ওয়ান। তো এটাকে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে, এখানে একটা অলরেডি একটা চলক চলে আসছে, তার মানে কি টি স্কোয়ার বাই টু, আর সি ওয়ান কনস্ট্যান্ট ছিল, সি ওয়ানের সাথে একটা টি আসবে, আর একটা কনস্ট্যান্ট যুক্ত হবে, সেটা সি টু। এখন আমরা ইনিশিয়াল কন্ডিশন যদি ইউজ করি যে টি যখন জিরো তখন ভির মানটা হচ্ছে আমাদের ভি নট অর্থাৎ ইউ নট। আর এটা যদি আমরা এক নঙ্গে বসাই, এক নঙ্গে যদি বসাই তাহলে আমাদের কি এই জিনিসটা বি নট হয়ে যাবে, আর এটা সি জিরো হয়ে যাবে, কারণ আমাদের একটা টি গুণ আকারে আছে। ওভার আমাদের সি ওয়ান ইকুয়াল থাকতেছে ভি নট, তার মানে আমাদের ভি এর ফর্মুলাটা ফুলফিল হয় যে ভি ইকুয়াল টু মাইনাস মিউ কে ইন্টু জিটি প্লাস ইন্টু জিটি প্লাস হচ্ছে কি ভি নট। আর দুই নং থেকে পাই, এই যে দুই নং থেকে পাই আমরা যদি এখানে জিরো বসাই দিই, কারণ আমাদের টি করলে যখন জিরো তখন আমাদের এক্স এর মানটাও জিরো, তখন আমাদের এক্স এর মানটাও জিরো, এক্স ইকুয়াল টু জিরো। আমরা যদি এই কন্ডিশনগুলো যদি আমরা এখানে সেকেন্ড সূত্রে ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে জিরো আসবে, এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, কারণ প্রত্যেকটা এখানে কি আছে, টি আছে। তো এখানে জিরো জিরো জিরো, সি টু, তার মানে সি টু বলতে জিরো। ওভারঅল এক্স ইকুয়াল আসতেছে আমাদের ভি নট ইন্টু টি, আর হচ্ছে গিয়ে হাফ মিউ কে জি টি স্কোয়ার, এটা এক্সের সূত্র। এখন আমরা এখানে বলা হচ্ছে যে যখন ব্রেক করে তখন আমাদের ব্রেক করার পর, সরি এখানে স্টপ হবে, স্টপ স্টপ, যখন বন্ধ হয় তখন আমাদের কি হয়, ব্যাকটা জিরো হয়ে যায়। তো ব্যাক কখন জিরো হবে, আমাদের এই মানটা জিরো হবে। তাহলে আমাদের যখন ব্যাক জিরো হবে মানে যখন স্টপ হবে তখন ব্যাকটা জিরো, তো ব্যাকের ফর্ম আমরা অলরেডি জানি মিউ কে ইন্টু জি টু প্লাস ভি নট, আমরা এখান থেকে টি ইকুয়াল টু পাই আমরা ভি নট পাই মিউ কে ইন্টু জি। তো এটা হচ্ছে আমাদের টি এর একটা নিউমেরিক্যাল ভ্যালু। আমরা যদি মিউ কে মানটা বসাই দিই 0.65, আর জি মানটা আমরা 9.8, ভি নটের মান দেওয়া আছে 100 কিলোমিটার পার আওয়ার, এখানে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো। তো ওভারঅল আমরা টির একটা নিউমেরিক্যাল ভ্যালু পাবো। নিউমেরিক্যাল ভ্যালুটা যদি আমরা এক্স এর মানে বসাই দিই, যে মিউ কে বসাবো, জি এর মান বসাবো, টি এর মান আমরা বের করলাম, আমি ভি নটের মান জানা আছে, টি নট মান এখানে বসাই টি এর মান বসাই দিলে আমরা ওভারঅল একটা মান পাবো, সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্টপিং ডিস্টেন্স বা হচ্ছে ট্রাভেলিং ডিস্টেন্স, সে কতটুকু ব্রেক করার পরে সে কত মানে কতটুকু গিয়ে থেমে যাবে ওই অংশটুকু, মানে হচ্ছে এটা এক্স। এখন আমাদের দ্বিতীয় আরেকটা ম্যাথ বলা হয়েছে যে একটা বস্তু একটা লিনিয়ার পথ ফলো করতেছে এক্স অক্ষ বরাবর, মানে এক্স অক্ষ বরাবর একটা বস্তু যাইতেছে, মানে তার যে মোশনটা মানে মোশনের যে দিকটা সেটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর, এবং তার উপরে টোটাল রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে গিয়ে, অর্থাৎ একটা বস্তু এক্স অক্ষ বরাবর যাচ্ছে এবং তার ওই মুহূর্তে তার উপর লব্ধি বল হচ্ছে গিয়ে এফ ইকুয়াল টু, ভেক্টর ফর্মুলা যদি ভেক্টর আকারে যদি বলি এফ ইকুয়াল টু মাইনাস কে এম ভি স্কোয়ার আই, অর্থাৎ মানে এক্স অক্ষের নেগেটিভ দিকে সে যাচ্ছে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, তার মানে তার মোশনের যে দিকটা সেটা হচ্ছে আমাদের এক্স অক্ষের নেগেটিভ দিকে, এখানে আমাদের মাইনাস আই আসছে। আর কে ইজ দ্য কনস্ট্যান্ট অ্যান্ড ভি ইজ দ্য স্পিড অফ দ্য বল, এবং কেটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট আর ভিটা হচ্ছে কি আমাদের ভেলোসিটি। এখন আমাদের ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে যে যখন টি নট, অর্থাৎ যখন আমরা টাইমটা কাউন্ট করা শুরু করি ওই মুহূর্তে আমাদের সরণটা জিরো হবে এবং তার একটা আদিবেগ থাকবে। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বল অ্যাজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ফাংশন অফ টি, অর্থাৎ আমাদের ব্যাগের ইকুয়েশন বের করা লাগবে ইন টার্মস অফ এক্স এবং ইন টার্মস অফ টি, অর্থাৎ আমাদের ভি ইকুয়াল টু এফ অফ এক্স নির্ণয় করা লাগবে এবং ভি ইকুয়াল টু এফ অফ টি নির্ণয় করা লাগবে, অর্থাৎ আমাদের টি সাপেক্ষে ব্যাগের ফর্মুলা এবং এক্স এর সাপেক্ষে ব্যাগের ফর্মুলা নির্ণয় করা লাগবে। ওকে আমরা যদি দেখি এখানে আমাদের গিভেন কি আছে, যে সামান্য অফ এফ এফ এক্স ইকুয়াল টু এম এ এক্স, ঠিক আছে। আর এখানে আমাদের ওয়াই অক্ষ বরাবর কোনো ফোর্স নাই, তার মানে এখানে আমাদের সবগুলাই সবটুকু ত্বরণই আমাদের এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এ ইকুয়াল টু এ এক্স, অর্থাৎ এ এক্সটা মানে এ টোটাল ত্বরণটুকু আমাদের এক্স অক্ষ বরাবর, এখানে আমরা এক্স ইকুয়াল টু এ লিখলাম। তো সামেশন অফ এফ এক্স, অর্থাৎ লব্ধি বলটা আমাদের দেওয়া আছে যে মাইনাস এম ভি স্কোয়ার কে এম ভি স্কোয়ার, এখান থেকে আমরা এ ইকুয়াল টু পাই মাইনাস কে ভি স্কোয়ার। এখান থেকে আমরা কি পাই যে এ ইকুয়াল টু ডিবি বাই ডি, আমরা জানি কি এ ইকুয়াল টু ডিবি বাই ডিটি, এখান থেকে আমরা আমাদের যাইতে হবে এ থেকে ভিতে কনভার্ট করা লাগবে। তাহলে আমরা এগুলো ইন্টিগ্রেশন করবো জাস্ট সিম্পলি এই উভয় দিকে যদি ইন্টিগ্রেশন করি আমরা আর গুণ দিতে কি আসে, ইন্টু ডিটি ইকুয়াল টু ডিভি, উভয় দিকে ইন্টিগ্রেশন করলে আমরা যে এডিটি আর ইন্টিগ্রেশন অফ ডিভি।
এখন এর ফর্মুলা আমরা জানা আছে মাইনাস কে ভি স্কোয়ার ডিটি ইকুয়াল টু কে ভি, আর এখান থেকে আমরা ভি স্কোয়ারটা দিকে নিয়ে আসবো, অর্থাৎ কে ভি বা কেটাকে রেখে ওভারঅল মানে কেটাকে রাখতে পারি অথবা কে শো নিয়ে আসতে পারি। 1/-কে ভি স্কোয়ার ইন্টিগ্রেশন করলে আমরা যেটা পাই, এই যে ভি মাইনাস ইন্টিগ্রেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে -2 + 1 ভি -2 + 1, আমরা বলতে থাকতেছে -1/ভি, এই যে -1/ভি। আর এখানে একটা আগে থেকে মাইনাস ছিল, আর এখানে ভি স্কোয়ারের জন্য একটা যে মাইনাস মাইনাস আছে প্লাস হয়ে যাবে। ওপর আমরা টি ইকুয়াল টু পাই 1/kb + c1 সিম্পল ইন্টিগ্রেশন। এখন আমরা যদি যেহেতু এখানে একটা c1 চলে আসছে, একটা কনস্ট্যান্ট চলে আসছে, আমরা ইনিশিয়াল কন্ডিশন যদি ইউজ করি আমরা জানি কি টি ইকুয়াল টু ভি নট, টি ইকুয়াল টু যখন 0 তখন ভি হচ্ছে ভি নট। তো আমরা যদি এই ইনিশিয়াল কন্ডিশনে যদি এখানে বসাই দিই তাহলে টি ইকুয়াল টু কি পাই 0 আর 1/kv0 প্লাস c1, তার মানে c1 ইকুয়াল টু পাই -1/kv0। এই মানে কনস্ট্যান্টটা আমরা যদি এখানে বসাই দিই তাহলে আমরা কি পাই টি ইকুয়াল টু 1/kv -1/kv0। এখান থেকে আমরা যদি বি এর ফর্মুলাটি ডিরাইভ করি যে ভি ইকুয়াল টু আসে ভি নট, সিম্পলি এখান থেকে সিম্পলিফিকেশন করলে এটা আসবে যে ভি ইকুয়াল টু v0/v0 কে +1, এটা হচ্ছে আমাদের ভি এর ফর্মুলা। এখন দেখি এখানে আমাদের শুধুমাত্র কি আছে, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, শুধুমাত্র চলকটাকে কে চলকটা হচ্ছে আমাদের টি। তার মানে এখান থেকে আমরা বি এর একটা আনসার হয়ে গেছে যে ভি ইকুয়াল টু এফ অফ টি আমরা বের করে ফেললাম, যে যেখানে আমাদের বিটা টিতে এক্সপ্রেস করা। ওকে, এটা একটা আনসার। দ্বিতীয় আরেকটা আনসার হচ্ছে আমাদের ভি ইকুয়াল টু বের করা লাগবে এফ অফ এক্স আকারে। ওকে, আমরা দেখি এখানে সিম্পলি আমরা জানি কি ইকুয়াল টু ডিভি বাই ডিটি। এখন আমাদের ত্বরণটাকে দুইভাবে এক্সপ্রেস করা যায়, একটা হচ্ছে টি এর ডেরিভেটিভ ফর্ম আকারে, যে টি এর ডেরিভেটিভ ফর্ম, আর হচ্ছে এক্স এর ডেরিভেটিভ ফর্ম আকারে। যে কীভাবে, যে ইকুয়াল টু কি জানি ডিভি বাই ডিটি জানি। এখন আমরা কি করব, যে ডিএক্স বাই ডিটি করবো আর ডিভি বাই ডিএক্স, যাতে করে কারাকারি গেলে আবার একই থাকে। তাহলে এখন দেখি আমরা যে ডিএক্স বাই ডিটি এটা কি, এটা হচ্ছে ভি আমাদের, ডিএক্স বাই ডিটি মানে সরণকে একবার ডেরিভেটিভ করলে আমরা ভি পাই, আর ডিভি বাই ডিএক্স এই চলে আসছে। এটা হচ্ছে আমাদের সেই সরণের সাপেক্ষে বা সরণের সাপেক্ষে মানে এর এক্সপ্রেশন, আর টি এর সাপেক্ষে এর এক্সপ্রেশন হচ্ছে এটা কি, টি এর মানে এর টি ডেরিভেটিভ ফর্ম হচ্ছে টি এর সাপেক্ষে আমার ডেরিভেটিভ ফর্ম হচ্ছে এটা, আর এর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ ফর্ম হচ্ছে কি এ ইকুয়াল টু ভি ইন্টু ডিভি বাই ডিএক্স। ওকে, এখন এখানে আমরা যদি উভয় দিকে আড়াআড়ি গুণ করে দিই, যে ডিএক্সটা দিকে নিয়ে আসলাম আর এটাকে নিচে নিয়ে আসলাম, অর্থাৎ ভি বাই এ ইন্টু ডিভি। এখান থেকে আমরা জানি কি, এই যে এর মান কত -kv² বাই ইন্টু বাই উপর হচ্ছে বি ডিবি, আর কাটাকাটি গেলে থাকে 1/-kv ইন্টু ডিবি। উপর দিকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এখানে আসবে কি ডিএক্স ইন্টিগ্রেশন করলে আসবে এক্স, আর 1/kv ইন্টিগ্রেশন করলে আসবে আমাদের 1/kv যদি বের করে নিয়ে আসি তাহলে থাকতেছে মানে ডিবি বাই ডিভি। এখান থেকে ইন্টিগ্রেশন করলে আসবে লন ভি প্লাস c2, যেহেতু আমরা c1 আগে ইউজ করছি এখানে c2 ইউজ করবো, বা c ইউজ করা যায় সমস্যা নেই। এখন যেহেতু একটা কনস্ট্যান্ট চলে আসছে তার মানে আমরা ইনিশিয়াল কন্ডিশন ইউজ করবো, যে টি ইনিশিয়াল কন্ডিশনে কি ছিল, টি যখন 0 তখন আমাদের এক্সটা 0, ভিটা হচ্ছে ভি নট। এখান থেকে আমরা যদি এই মানগুলো যদি এখানে বসাই দিই তাহলে আমরা c2 ইকুয়াল টু আসতেছে 1/k ইন্টু লন ভি নট। এই মানটা আমরা যদি এখানে বসাই দিই তাহলে x ইকুয়াল টু 1/kv লন ভি প্লাস 1/k ইন্টু লন ভি নট। এখন দেখি এই যে 1/k যদি কমন নিয়ে নিই তাহলে কি আসে, লন ভি নট মাইনাস লন ভি, তার মানে কি লন এ মাইনাস লন বি সূত্র মানে কি লন এ বাই বি, এই যে লন ভি নট বাই বি। তো এখানে আমরা x ইকুয়াল টু পাচ্ছি এটা। এখন আমরা যদি ইনভার্স লন করি তাহলে কি আসবে, ইনভার্স লন করলে আমাদের এই এক্সপোনেনশিয়াল টার্ম চলে আসবে ভি নট বাই বি ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। যে এখান থেকে আমরা যদি জানি কি যে লন এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয় তাহলে এক্স ইকুয়াল টু কি আসবে ই টু দি পাওয়ার ওয়াই, ওই ফর্মুলা অনুযায়ী আর কি। সিম্পলি আমরা এখান থেকে ভি নট বাই বি ইকুয়াল টু ই টু দি পাওয়ার কে এক্স, এখান থেকে ভি ইকুয়াল টু পাই ভি নট ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স। এখন ভি নটটা আমাদের কনস্ট্যান্ট, কেটা কনস্ট্যান্ট, তাহলে আমাদের ভেরিয়েবলটা কি এক্স, তার মানে এটা হচ্ছে আমাদের সেই এক্স এর ভি এর এক্সপ্রেশন ইন টার্মস অফ এক্স, অর্থাৎ ভি কোনটা ম্যাপ হবে পেয়ে গেলাম। এটাই দুইটা আনসার শেষ, এটা একটা আনসার, এটা একটা আনসার। এখন এই ম্যাথের মধ্যে আমার নিজের একটু জটিলতা আছে, না আমি করতেছি না, এই দুইটা ম্যাথ সলভ করা আছে বাট বুঝাতে গিয়ে একটু সমস্যা হতে পারে, এখানে স্কিপ করলাম। আর সলিউশন দেখলেও বোঝা যাবে এগুলো দুইটা ম্যাথ। ওকে, এখন আমরা আরেকটা ম্যাথ দেখি। এখানে বলা হচ্ছে যে একটা দণ্ড বেয়ে একটা বস্তু নিচের দিকে পড়তেছে, অর্থাৎ একটা সুতা বেয়ে আমরা যদি একটা নাট, হ্যাঁ এমন একটা কিছু যদি ছেড়ে দেই, বা পুঁতির মালা যেমন একটা ছোট্ট একটা সুতার মধ্যে যদি আমরা একটা এরকম গড়ায় পড়তেছি এরকম একটা যদি দেই, তো এখানে আমাদের কয়টা বৈশিষ্ট্য আছে, যে সুতা বেয়ে বা এই দণ্ডটা বেয়ে যখন একটা বস্তু নিচে দিকে নামতেছে তখন এই দণ্ডটা খুবই মসৃণ, এখানে কোনো ফ্রিকশন ফোর্স ফ্রিকশন থাকবে না, যে নেগলেক্ট ফ্রিকশন, অর্থাৎ এই যে একটা বস্তু একটা দণ্ড বেয়ে নিচের দিকে নামতেছে এখানে কোনো ফ্রিকশনকে আমরা কনসিডার করবো না। তাহলে কি হয়, তাহলে এটা সে মানে স্মুথলি সে নিচের দিকে নামতে থাকবে, একটা ব্যাগ নিচে নিচের দিকে নামতে থাকবে, যতই সে নিচের দিকে আসবে ততই তার ব্যাগটা বাড়তে থাকবে। এখন আমাদের ওই দণ্ডটা এমনভাবে শোয়ানো আছে যে তার অ্যাঙ্গেলটা হচ্ছে কি আমাদের মানে এই মানে লম্ব এবং ভূমি অনুপাত হচ্ছে আমাদের 3/4, অর্থাৎ আমাদের অ্যাঙ্গেলটা পেসিভলি দেওয়া আছে, এই যে দণ্ডটা কত ডিগ্রি কোণে ইনক্লাইন করা এই অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া আছে, এই যে এখান থেকে 3/4, অর্থাৎ আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের tan ইনভার্স 3/4। ওকে,
এখন আমাদের বলা হচ্ছে যে এই বস্তুটা যখন নিচের দিকে নামবে, নিচের দিকে যখন নামতে থাকবে তখন আমরা যখন এই পজিশনে আসবে, বস্তুটা যখন এই পজিশনে আসবে তখন আমরা কী করবো, একটা হরিজন্টালি একটা বল প্রয়োগ করবো ওই বস্তুটার উপরে। বল প্রয়োগ করার সাথে সাথে সে একটা নির্দিষ্ট ব্যাগে নিচে দিয়ে নামতেছিল, বাট সে যখন এই অবস্থা আসবে আমরা কী করবো, একটা বল প্রয়োগ করবো হরিজন্টালি, সেটা হচ্ছে P = 40 - 10 নিউটন। এত পরিমাণ বল প্রয়োগ করার ফলে সে কী করবে, আবার উপর দিকে উঠে যাবে স্বাভাবিকভাবেই। বলটা যখন বস্তুটা এভাবে পড়তেছিল আমরা কী করবো, এভাবে একটা বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার সাথে সাথে সে উপর দিকে পড়তে যাবে, অর্থাৎ ঘুষি দিলাম, যে ঘুষি দেওয়ার সাথে সাথে সে উপর দিকে উঠে গেল। এখন আমাদের কোশ্চেন হচ্ছে গিয়ে, সে তো আজীবন উপর দিকে উঠবে না, সে একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠে, যেহেতু আমাদের সবসময় আকর্ষীয় টান নিচে দিকে কাজ করতেছে, সে সবটু মানে অনেক উপর উঠবে না, সে একটু উপর দিকে উঠে আবার সে নিচে দিকে ব্যাক করবে। এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে গিয়ে, সে আমরা যেখানে বলটা প্রয়োগ করলাম ওইখান থেকে আমরা সরণ কাউন্ট করা শুরু করবো, এই যে এখান থেকে আমাদের সরণটা কাউন্ট করা শুরু হবে, এই যে এখান থেকে আমরা সরণ বলটা প্রয়োগ করার সাথে সাথে সে উপর দিকে উঠতে থাকবে। এখন কোশ্চেনটা হচ্ছে গিয়ে, আবার সে যখন ব্যাক করবে ওই একই পয়েন্টে, যে পয়েন্টে আমরা বল প্রয়োগ করছিলাম ওই পয়েন্টে সে যখন আবার ফিরে আসবে, ওই সময় তার ব্যাগের মান কত, ব্যাগের মান কত এবং সে ব্যাক করতে কতটুকু সময় লাগবে, ওই যে বলটা যে পয়েন্টে প্রয়োগ করছি ওইখানে আবার ব্যাক আসতে তার কতটুকু সময় লাগবে, এবং ওই পয়েন্টটা আসার সময় তার ব্যাগটা কত, ওই পয়েন্টে পৌঁছালে তার ব্যাগটা কত হবে। এই দুটো কোশ্চেন আমাদের বের করা লাগবে। ওকে, তাহলে আমাদের এখানে দেওয়া আছে হরিজন্টাল ফোর্স হচ্ছে F = 40 - 10 নিউটন। আর এটা হচ্ছে মেজার করতেছি ইন টার্মস অফ টিতে। এগুলোই আমাদের কোশ্চেন। আর আরেকটা কথা, সে যখন নিচের দিকে পড়তেছিল না, ইনিশিয়ালি সে যখন পড়তেছিল, ওই যে যেখানে আমরা বলটা প্রয়োগ করলাম ওই সময় তার একটা ব্যাগ থাকবে স্বাভাবিক, ওই ব্যাগটা হচ্ছে আমাদের V0 = 3 মিটার/সেকেন্ড, এবং সেটা হচ্ছে নিচের দিকে। আর আমাদের এক্স, এটা এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে আমাদের এক্সটা কাউন্ট করতেছে আমরা উপরের দিকে। আর এই V0টা অর্থাৎ সে মানে বলটা প্রয়োগ করার আগ মুহূর্তে তার যে ব্যাগটা ছিল সেটা হচ্ছে আমাদের নিচের দিকে, অর্থাৎ এক্সের মানে বিপরীত দিকে আর কি, সেটা হচ্ছে আমাদের 3 মিটার/সেকেন্ড। এটুকুই আমাদের কোশ্চেনের অবস্থা। আর এখন আমরা যদি একটু অ্যানালাইসিস ডায়াগ্রামটা ড্র করি, যে বস্তুটা নিচের দিকে পড়তেছিল আর তার একটা নিজস্ব ওজন আছে, সেটা হচ্ছে আমাদের mg নিচের দিকে কাজ করতেছে। আমরা যদি একটু ডিভাইড করি, যে mg অংশ দিকে চলে আসবে mg sin থিটা, কেন, কারণ আমরা এটাকে অ্যাঙ্গেল ধরলাম, এটা যদি থিটা ধরি তার মানে এটা আসবে কি mg sin থিটা আসবে, আর এটা হচ্ছে mg cos থিটা। এটা সেই চিরতরে আমি এখানে ব্যাখ্যা করার কিছু নেই। আর এই থিটা হয়ে থাকে তাহলে আমাদের এটা যেটা আমাদের তলের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে সেটা হচ্ছে আমাদের mg cos থিটা, আর যেটা প্যারালাল থাকবে সেটা হচ্ছে আমাদের মানে তলের প্যারালাল যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের mg sin থিটা। এখন এই বস্তুর যে মানে হরিজন্টালে প্যারালাল যে বলটা প্রয়োগ করছে সেটা হচ্ছে আমাদের p। এখন বস্তুর গতি যেহেতু এই তলের সমান্তরাল বরাবর, তো আমরা কি করা লাগবে, এই বলের একটু অংশ আমরা তল বরাবর নিব, তল মানে সমান্তরাল বরাবর নিব। আমরা চাইলে কিন্তু এই বলে অনেকগুলো উপাংশ নিতে পারি, যেমন মূল বল হচ্ছে এটা, তাহলে এদিকে একটু উপাংশ হতে পারে, এদিকে উপাংশ হতে পারে, এদিকে উপাংশ হতে পারে, অনেকগুলো উপাংশ নিতে পারি আমরা চাইলে। কিন্তু আমরা এতগুলো আমরা কনসিডার করবো না, কনসিডার করবো হচ্ছে আমাদের এই সমান্তরাল তল বরাবর, যেহেতু বস্তুর গতি পথটাই হচ্ছে আমাদের এই তল বরাবর, তার মানে আমাদের সকল বলের উপাংশকে আমরা এই তল বরাবর ডিভাইড করে ফেলবো। যেমন আমাদের mg এর একটু উপাংশ এদিকে নিয়ে নিচ্ছি আমরা অলরেডি, এই যে p এর একটু উপাংশ আমরা এদিকে নিয়ে নিচ্ছি, এগুলো আমাদের হচ্ছে গিয়ে মানে মোট বল হচ্ছে আমাদের দুইটা ছিল mg, আর হচ্ছে কি এই p কে আমরা ভাগ করে ফেললাম এদিকে একটা এদিকে একটা। আর n তো আমাদের ন্যাচারাল ফোর্স, এটা তলের সাথে লম্ব বরাবর থাকবে, এর কোনো উপাংশ লাগবে না। ওকে, আর একটা p আর একটা উপাংশ হচ্ছে আমাদের এদিকে কাজ করতেছে, এই যে p sin থিটা নিচে দিকে কাজ করে স্বাভাবিক। এটা যদি পরস্পর যদি p কে যদি ভাগ করে দুটো উপাংশ লম্ব উপাংশ দুইটা পাবো, একটা হচ্ছে আমাদের p cos যদি এটা হয় তাহলে তার লম্ব বরাবর থাকবে এটা p sin থিটা। ওকে, তাহলে আমাদের এই যে নিউটন নর্মাল ফোর্সের নিচের দিকে দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল, একটা উপাংশ p sin থিটা, আর ওজনের আর একটা উপাংশ হচ্ছে mg cos থিটা। আর তাদেরকে ব্যালেন্স করতেছে আমাদের একটা নর্মাল ফোর্স, সেটা হচ্ছে গিয়ে n। আর আমাদের x অক্ষ বরাবর এটা যদি আমরা সুবিধার্থে যদি x অক্ষ এটা যদি y কে ট্রিট করি, তাহলে x অক্ষ দুইটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে আমাদের p cos থিটা আর p sin থিটা। এখন বস্তুটা যখন বল প্রয়োগ করার পরে, বস্তুটা বল প্রয়োগ করার সাথে সাথে সে উপর দিকে ওঠা শুরু করছে, তার মানে কি x অক্ষ বরাবর কোন দিকে বলটা বড়, অবশ্যই আমাদের p cos থিটা বলটা বড়, আমাদের ওই যে ওজন উপাংশ চাইতে, অর্থাৎ mg sin থিটার চাইতে আমাদের p cos থিটা বড়। এই কনসেপ্ট আমরা এখানে ইউজ করব, যে সামেশন অফ f = ma, অর্থাৎ এই বল এই রেখা বরাবর যদি আমরা সামেশন f = ma সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কি আসবে, যে এই সামেশন f টা হচ্ছে আমাদের সেই r = p - q, এটা যে ফর্মুলা ছিল না আমাদের, দুইটা বল যখন অপর দিকে কোণে থাকে তখন আমাদের লব্ধি সূত্র হচ্ছে গিয়ে r = p - q। এই যে r টা হচ্ছে সেই আমাদের সামেশন f আর কি, এটা হচ্ছে আমাদের ma রিপ্রেজেন্ট করে। এখন p - q এটা হচ্ছে আমাদের সেই p, এটা হচ্ছে আমাদের q। কেন এটা p দিলাম, কারণ হচ্ছে এদিকের বলটা আমাদের বড়, যেহেতু আমরা উপর দিকে উঠতেছিল তার মানে এই দিকের বলটা বড় হবে, এদিকের বলটা ছোট হবে, আর তারপর 80 ডিগ্রি কোণে আছে। ওই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, যে p cos থিটা - mg, অর্থাৎ p - q = r, আর বলতে হচ্ছে আমাদের লব্ধি ma। ওকে, এখানে আমাদের p এর মান কত দেওয়া আছে 40 - 10t, আর cos থিটা তো বের করে ফেললাম যে ত্রিভুজের এখান থেকে, যে আমাদের যে 3 4 এটা যদি 5 হতো মানে cos থিটা করলে কি হবে 4/5 হবে, 4/5। সিমিলারলি আমরা যে mg
সব কিছু মান বের করলাম। সাইন 0/3/5 ইকুয়াল টু এম এ। এম এর মধ্যে আছে 2 কেজি আর হচ্ছে এ। এখান থেকে আমরা যদি সিম্পলিফিকেশন করি এর মানটা আসবে 448/5 মাইনাস 80/5। এখন এই যদি ইন্টিগ্রেশন করি, সিম্পল ইন্টিগ্রেশন করলে আমাদের ভি পেয়ে যাবো। ভি ইকুয়াল টু 448/5 মাইনাস 40²/5 প্লাস সি। যদি একটা সি চলে আসছে আমার ইনিশিয়াল কন্ডিশন ইউজ করা লাগবে। তার মানে টি যখন 0 তখন আমাদের ব্যাকের মানটা -3। কেন? কারণ আমাদের এই যে সবগুলো কিন্তু আমরা এদিকে হিসাব করতেছি না, এদিকের মানটা আমরা পজিটিভ ধরে নিচ্ছি। এই যে এদিকে আমাদের সরণটা পজিটিভ, এদিকে ত্বরণটা পজিটিভ, শুধুমাত্র এর বিপরীত দিকে যেটা থাকবে সেগুলো যাবে নেগেটিভ। এখন আমরা যখন বলটা প্রয়োগ করতেছিলাম ওই সময় কিন্তু তার ইনিশিয়াল একটা ব্যাগ ছিল, সেটা নিচের দিকে পড়তেছিল। তাহলে এই ব্যাগের দিকটা আমাদের কি ধরে নেওয়া পজিটিভ, চাইতে বিপরীত দিকে নেগেটিভ দিকে। এখানে আমরা আদি ব্যাগটা কি হবে নেগেটিভ। এটাই হচ্ছে ম্যাথের মানে ভুল হওয়ার মতো সম্ভাব্য এরিয়া, যে ভি ইকুয়াল টু -3 হবে নাকি 3 হবে। তখন এখানে আমাদের -3 হবে। তো এখানে যদি আমরা সবগুলো মান বসাই দিই, এখান থেকে আমাদের সি এর মান আসবে -3, কারণ এখানেও আমাদের টিএসি 0 হয়ে যাবে। কারণ টিএসি 0 হয়ে যায়, তার মানে থাকতেছে -3 ইকুয়াল টু সি। তার মানে সি মানে হচ্ছে -3। ওভারঅল আমাদের বি এর ফর্মুলা ফুলফিল হয়ে গেল, যে এত এই যে সি এর জায়গায় বসবে আমাদের -3 বসবে। এখন আমাদের তো ভি চাই না, ভি চাইছে ঠিক আছে, আর একটা আমাদের স্মরণ লাগবে, কারণ আমাদের দুইটা বিষয় বের করা লাগবে, ব্যাগ কত এবং ওই স্মরণ কত, মানে সময় কত। এখন আমরা কি করবো, আস্তে আস্তে ভিটাকে ইন্টিগ্রেশন করলে আমরা এক্স পাবো, যথারীতি এটাই পেলাম। এখন আমাদের ইনিশিয়াল কন্ডিশন ইউজ করি, এখানে ইনিশিয়াল কন্ডিশন যদি ইউজ করি তাহলে আমাদের টি যখন 0, আমাদের এক্স তো তখন 0। তো এইটা যদি 0 হয়ে যায়, 0 হয়ে যায়, 0 হয়ে যায়, এটা তো 0, তার মানে সি মান কত 0। তো ওভারঅল আমাদের এক্স ফর্মুলা আসতেছে এটা। এখন আমাদের কোশ্চেন হচ্ছে গিয়ে সে যখন ব্যাক করবে, সে যখন ওই যে মানে প্রযুক্ত বল, মানে বলটা যেখানে প্রযুক্ত হয়েছে ওইখানে যখন সে আবার ব্যাক করবে, তার মানে কি তার স্মরণটা 0 হইতেছে। যে সে উপরে উঠবে, উঠে আবার এখানে ব্যাক করবে, তার মানে কি তার এক্স ইকুয়াল টু কত হইতেছে আমাদের 0 হইতেছে। তার মানে এক্স এর মানটা যদি 0 হয়, যে এক্স এর মানটা যদি 0 ধরে নিই আমরা, তো আমরা মোট সময়টুকু পেয়ে যাবে। যে এখান থেকে আমরা ইকুয়াল যদি 0 বসাই দেই, তাহলে আমাদের টি তিনটা মান পাবো। একটা হচ্ছে আমাদের 0 পাবো, টি ইকুয়াল টু 0 পাবো। কেন? এখান থেকে টি আছে সবগুলোতে, টি কিউব টি আছে। আমরা যদি কমন নিয়ে নিই, একটা টি কমন নিয়ে নিই, তাহলে হচ্ছে 2/5 মাইনাস 4t²/50 মাইনাস 3 শুধু। এটা এখানে আসলে 0, তার মানে টি এর মানটা একটা 0 আসবে, একটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ একটা মান নেগেটিভ আসবে, একটা মান পজিটিভ আসবে। তার মানে আমাদের পজিটিভ মানটা নিয়ে কাজ করবো। আর টি মানটা 0 তাৎপর্যটা কি, টি মানটা 0 বোঝা যাচ্ছে। সে যখন বলটা প্রয়োগ করেছে তখন তো আমাদের এক্স মান 0 ছিল, তার মানে টি এর মানটা যখন 0, এটা মিন করতেছে আমাদের ইনিশিয়াল অবস্থাটা একবারে, যখন বলটা প্রযুক্ত করা হয়েছে ওই সময় আমাদের এক্স মানটা 0। ওকে, আর একটা নেগেটিভ মানে পজিটিভ মান। তো পজিটিভ মান নিয়ে আমরা যদি বসাই দিই, এখানে যদি বসাই দেই যে এত সময় পর সে ব্যাক করতেছে, তার মানে কি ওই সময় পর তার ব্যাকটা কত, কিন্তু যদি টি মানটা বসাতে একটা মান পেয়ে যাবো। আর এই মানটা যদি টি এর মানটা যদি আমরা এখানে এর সূত্রের মধ্যে বসাই দিই, এর ফর্মুলা যদি বসাই দিই, যদি আমাদের চাই না যদিও ম্যাথের মধ্যে, বাট আমরা যদি ত্বরণ নির্ণয় করতে পারো তাহলে সিম্পলি ওই টি মানটা এখানে বসাই দিলে ওই সময় পর আমরা ত্বরণ বের করে ধরতে পারবো। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। এখন আরেকটা ম্যাথ এখানে বলা হয়েছে যে একটা স্কেলেটর, বা আমরা যখন সিঁড়িতে উঠি, স্কেলেটর যে সিঁড়িগুলো এগুলো যখন উঠি, তখন আমরা একটা সিঁড়ির একটা ধাপ, এখানে অনেকগুলো ধাপ ছিল, এভাবে অনেকগুলো ধাপ, এটা একটা ধাপ, এটা একটা ধাপ, এটা একটা ধাপ, এভাবে সিঁড়ি অনেকগুলো ধাপ। এখন ওই ধাপের উপর আমরা কি করছি, একটা বস্তু রাখছি। একটা কি বলা হচ্ছে এটাকে, এটা ক্র্যাট, এটা রাখা হয়েছে। এখন ওই যে এই ক্র্যাটের ওজন হচ্ছে ওজন হচ্ছে আমাদের 40 কেজি। এখন আমাদের আরেকটা কথা বলা আছে যে দ্য ফ্রিকশন কোফিশিয়েন্ট বিটুইন দ্য ক্রেট অ্যান্ড দ্য স্টেপ, অর্থাৎ সিঁড়ির যে প্রতিটি ধাপ এবং যে ক্রেট তাদের মধ্যবর্তী ফ্রিকশন কোফিশিয়েন্ট হচ্ছে আমাদের 0.4। এই 0.4 অর্থাৎ আমাদের ফ্রিকশন কোফিশিয়েন্টের মানটা যত বেশি হবে, তার মানে আমাদের তলটা মিন করবে যে অনেক বেশি অমসৃণ। তলার মানটা যতই ফ্রিকশন কোফিশিয়েন্টের মান যত ছোট হবে, তার মানে আমাদের বুঝতে হবে যে তলটা অনেক মসৃণ। ওকে, 0.4 মানে প্রতিটা ধাপ, আর ওই ধাপ এবং হচ্ছে কি আমাদের বস্তুর মাঝের যে কোফিশিয়েন্ট সেটা হচ্ছে আমাদের 0.4। এখন 0.4টা অনেক কিছুর উপর মিন করে। আমাদের ফ্রিকশন কোফিশিয়েন্টের মানটা আমাদের ওই বস্তু, যে বস্তুটা তলের উপর রাখা হয়েছে ওই বস্তুর ওজনের উপর ডিপেন্ড করে। আমাদের মিউটা ওই বস্তুর ওজনের উপরে নির্ভর করে এটা কম বেশি হয়। ওকে, এখন আমাদের দুইটা কোশ্চেন, যে স্কেলেটরে যখন উপরের দিকে ওঠে তখন এখানে বলা আছে যে determine the largest acceleration A of the escalator for which the crate would not slip। অর্থাৎ আমাদের এসকেলেটরটা আমাদের যে কোনো মোশন নিয়ে উঠলেও হবে না, যে আমি অনেক বেশি একটা মোশন নিয়ে উঠতেছি তখন দেখা যাচ্ছে যে ক্রেটটা নিচের দিকে পড়ে যাচ্ছে, বা ক্রেট না হোক অন্য কোনো কিছু থাকলে দেখা যাচ্ছে যে সে অনেক গতির কারণে এসকেলেটর যখন অনেক গতি নিয়ে উঠতে করতেছে তখন সে পিছন দিকে পড়ে যাবে। এখন আমাদের একটা লার্জেস্ট অ্যাক্সেলারেশন বের করা লাগবে, যে অ্যাক্সেলারেশন নিয়ে মানে এসকেলেটর চললে এই ক্রেটটা ধাপ থেকে নিচে পড়ে যাবে না, বা সিঁড়ি থেকে নিচের দিকে পড়ে যাবে না।
দুইটা কেস, একটা হচ্ছে উপরের দিকে ওঠার সময় আমাদের ম্যাক্সিমাম কত অ্যাক্সিলারেশন নিয়ে উঠলে পরে আমাদের ক্র্যাডটা পিছন দিকে পড়ে যাবে না, আবার আমাদের এই ক্র্যাডটাই মানে আবার ম্যাক্সিমাম কত ত্বরণ নিয়ে নিচের দিকে এক্সেলারেটরটা চললে আমাদের এই বস্তুটা নিচের দিকে পড়ে যাবে না, অর্থাৎ দুইটা ধাপেই স্লিপ হবে না, অর্থাৎ আমাদের বস্তুটা স্লিপ না হয়ে একবারে স্টিডি অবস্থা থাকবে, স্থির অবস্থা থাকবে। তো আমরা এই কোশ্চেনটা একটু যদি সামারি করি, তাহলে আমাদের বলতেছে যে যে আমরা অ্যাক্সিলারেটর মানে অ্যাক্সিলারেটরের ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন কত হইলে বা ত্বরণ কত ত্বরণ নিয়ে উঠলে বা নামলে বস্তুটা স্লিপ হবে না, অর্থাৎ বস্তুটা পিছলাবে না। এখন আমরা যদি ডাউন হিসাব করি, অর্থাৎ এসকেলেটর যখন নিচের দিকে নামতেছে, এসকেলেটর যখন নিচের দিকে নামতেছে ওই সময়ের কেসটা যদি, এখানে দুইটা কেস, একটা হচ্ছে আপের জন্য আর একটা হচ্ছে ডাউনের জন্য। এখন আমরা যদি সবগুলার চিত্র বিশ্লেষণ করি, যে এটা হচ্ছে আমাদের সেই এসকেলেটরের একটা তল, আর সেটা হচ্ছে ওই সিঁড়ির একটা ধাপ, মানে ওই সিঁড়ির একটা ধাপ হচ্ছে এটা। এখন ওই সিঁড়ির উপরে এই ধাপের উপরে আমাদের কি বস্তুটা আছে, আমরা জানি কি বস্তু যে তলের উপর আছে ওই তলের উপর লম্বভাবে আমাদের নর্মাল ফোর্স কাজ করে। এখন আমাদের এখান থেকে দেখতে হবে যে কোনগুলো আমাদের ন্যাচারাল ফোর্স। ন্যাচারাল ফোর্স হচ্ছে কি আমাদের এমজিটা আমাদের ন্যাচারাল ফোর্স স্বাভাবিক, আর বস্তু তলটা ওই তলটা যদি অমসৃণ হয়ে থাকে তাহলে আরেকটা ন্যাচারাল ফোর্স থাকে, সেটা হচ্ছে আমাদের এফএস, অর্থাৎ ঘর্ষণ বল। ওকে, এখন আমরা এই বস্তুটা যখন আমাদের ধাপের উপর রাখলাম তখন আমাদের এমজিটা নিচে দিকে কাজ করবে, এই যে সেই ধাপের ঠিক নিচে দিকে কাজ করবে এমজিটা। এখন আমরা জানি কি তলটা যেভাবে আছে ওই তলের সাথে লম্বভাবে কি কি থাকে, আমাদের নর্মাল ফোর্সটা থাকে, এই কারণে এটার নাম হচ্ছে নর্মাল, অর্থাৎ অভিকেন্দ্রিক সরি অবিলম্বিক প্রতিক্রিয়া বল, অবিলম্বিক, অর্থাৎ আমাদের যে তলটা থাকবে ওটার সাথে অবিলম্ব বরাবর থাকবে, অর্থাৎ লম্ব বরাবর থাকবে, সেটা হচ্ছে আমাদের নর্মাল ফোর্স। এটাকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করা অংশ। ওকে, তাহলে আমাদের এন গেল, এমজি গেল, তাহলে তারা পরস্পর কি নালিফাই করে দিবে যে এন এটা এমজি এর সমান। ওকে, এখন আরেকটা বিষয়, আমাদের আরেকটা নর্মাল ফোর্স হচ্ছে কি আমাদের এফএস। এফএস ইকুয়াল টু 0.4 ইন্টু এন এ কেন লিখলাম, কারণ হচ্ছে আমরা জানি কি এই যে আমাদের ফ্রিকশনটা দুই প্রকার হয়ে থাকে। ফ্রিকশনটা মূলত আমাদের রিয়েকশন ফোর্স পাওয়া হচ্ছে গিয়ে এইটা এম না বলে আমরা আর না বলে এন বলে তুলে সুবিধা হবে, এটা আমাদের মতো এন, আমাদের এন। তো আমরা কি জানি এই যে আমাদের ফ্রিকশন ফোর্সটা হচ্ছে সবসময় নর্মাল ফোর্সের সমানুপাতিক। তো এখান থেকে আমরা এই সমানুপাতিক উঠালে আমরা একটা মিউ কনস্ট্যান্ট বসাবো। তো এফটা দুই প্রকার হয়ে থাকে, হচ্ছে ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন। মিউটা দুই প্রকার হয়ে থাকে, মিউকে মিউ এস আমরা কিছুক্ষণ দেখছিলাম। তো মিউ এস ইকুয়াল টু কি লিখতে পারি আমরা এখান থেকে, মিউ এস ইকুয়াল টু লিখতে পারি আমরা মিউ এস ইন্টু এন, মিউ কে ইন্টু এন হচ্ছে এফ কে। ওকে, এখান থেকে যেহেতু বস্তুটা গতিশীল মানে স্থির অবস্থা আছে, বস্তুটা স্লিপ হচ্ছে না, তার মানে আমরা কি ইউজ করবো, এফ কে না লিখে এফ এস লিখবো। স্কেলারটা গতিশীল বাট আমাদের এই বস্তুটা তো স্থির, এখানে আমরা এফএস ইউজ করবো। তো এফএস ইকুয়াল টু কি জানি আমরা, মিউএস ইন্টু এন। তো মিউএস এর মান দেওয়া আছে আমার 0.4, 0.4 দেওয়াই আছে, 0.4 ইন্টু আমরা একবারে লিখে ফেললাম যে এফএস ইকুয়াল টু হবে 0.4 ইন্টু এন। এখন এটা হচ্ছে আমাদের বস্তুটা যখন উপরের দিকে, বস্তুটা এই যে স্কেলারটা যখন নিচের দিকে নামবে, স্কেলারটা যখন নিচের দিকে নামবে তখন বস্তুটা কোন দিকে পড়ে যেতে যাবে, মানে কোন দিকে স্লিপ হবে, স্লিপ হয়ে কোন দিকে সে মুভ করবে। বস্তু যেহেতু আমাদের এদিকে মানে গতিশীল স্কেলারটা, তার মানে স্লিপ হলে সে পিছন দিকে স্লিপ হবে স্বাভাবিক, সরি এদিকে স্লিপ হবে, তাই না? স্বাভাবিকভাবে মানে আমাদের স্কেলারটা যেহেতু নিচের দিকে নামতেছে তার মানে সে স্লিপ হলে এদিকে পড়তে যাবে। সরি না, বস্তুটা যখন স্কেলারটা যখন নিচের দিকে নামবে, স্কেলারটা যখন নিচের দিকে নামবে তার মানে তার গতি যেহেতু এদিকে, মানে ওই যে স্কেলারটার গতি যেহেতু এদিকে, তার মানে বস্তুর গতি তার পিছনের দিকে, তাই না? পিছন দিকে গতি জড়তার কারণে সে পিছন দিকে কাজ করবে, স্থির জড়তার কারণে সে পিছন দিকে থেকে যেতে চাইবে। তার মানে বস্তুটার গতিশীল যদি হইতে হয় বা গতিশীল যদি হয় হওয়ার উপক্রম হয়, তার মানে সে পিছন দিকে গতিশীলটা হবে এবং এই গতির বিপরীত দিকে তার ঘর্ষণটা কাজ করবে, এফএসটা। এটা খুব বুঝার আছে যে স্কেলারটার নিচের দিকে যখন নামবে তখন বস্তুর গতিশীল হওয়ার উপক্রমটা হবে পিছনের দিকে, এবং আমরা জানি কি আর ঘর্ষণ সবসময় তার বিপরীত দিকে কাজ করে, তার মানে এফএসটা কাজ করবে আমাদের এদিকে। ওকে, তো আমাদের এফএস কে আমরা এখন কি করা লাগবে, উপাংশ বিভক্ত করবো। যেহেতু আমাদের মানে মূলত বলগুলো হচ্ছে আমাদের এই বরাবর, তার মানে আমাদের এটাকে এক্স অক্ষ ধরে নেবো, এটাকে ওয়াই অক্ষ ধরে নেবো। এখন আমাদের যাবতীয় যতগুলো বল আছে সবগুলো বলকে আমরা এক্স এবং ওয়াই অক্ষ ডিভাইড করে ফেলবো। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এমজি কে ভাগ করে ফেললাম, এদিকে আমরা এমজি রাখলাম, এমজি সেন্টার রাখলাম, এদিকে এমজি কসে রাখলাম। এই যে এই বলটা ছিল আমাদের এক্স অক্ষ এবং এইটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, তার মাঝামাঝি ছিল এমজিটা। তো আমি এটাকে ভাগ করে ফেললাম, এটা একটা অংশ এক্স অক্ষ বরাবর রাখলাম, একটা অংশ ওয়াই অক্ষ বরাবর রাখলাম। আবার আরেকটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল, তিনটা বল আছে এখানে আমাদের, এন এ একটা বল আছে,
এফএস একটা বল আছে, এমজি আছে, এগুলো সবগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল ফোর্স। সব কয়টা বলকে আমাদের দেখো, আমাদের এমজিটা কিন্তু এই দুইটা তলে মাঝখান দিয়ে আছে, আবার এনএটা আমাদের দুইটা তলে মাঝখান দিয়ে আছে, আবার এফএসটা আমাদের দুইটা তলে মাঝখান দিয়ে আছে। মানে সবগুলো বলকে আমাদের উপাংশে বিভক্ত করে এক্স এবং ওয়াই অক্ষে নিয়ে আসতে হবে। এমজিটাকে নিয়ে আসলাম। এখন আসি এফএসটা। এফএসটা আছে কি যে এক্স ওয়াই অক্ষ এক্স অক্ষের মাঝামাঝি, তার মানে এদিকে তারা যদি উপাংশ নিয়ে নিই, এটা যদি থিটা হয় তাহলে ডেফিনেটলি এটা থিটা হবে, একান্তর কোণে যে এটা যদি থিটা থিটা হবে, তার মানে এটা যদি এফএস হয়, মানে তার এই দিকে উপাংশটা কত হবে এফএস কস থিটা, আর এদিকে তার উপাংশটা কত হবে এফএস সাইন থিটা। স্বাভাবিক, এই যে পরস্পর লম্বভাবে উপাংশ দুটা এটা গেল, তার আমাদের এফএস এর ডিভিটেশন শেষ। একটা হচ্ছে ওয়াই খবর রাখলাম, এটা হচ্ছে এক্স খবর রাখলাম। এবার আসি এন, এটা এন এর একটা উপাংশ থাকবে কোন দিকে, এই যে ওয়াই খবর একটা থাকবে, এক্স খবর একটা থাকবে। এই যে এক্স এটা যদি থিটা হয়ে থাকে, এটা থিটা হবে, কারণ এটা হচ্ছে বিপরীত কোণ। এনে হলে পরে এটা এনে কস থিটা, আর এদিকে হবে এনে সাইন থিটা। তো সব কয়টা বলে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ডিভাইড করা শেষ। এখন আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি যে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0, কেন 0? কারণ আমাদের ওয়াই অক্ষ বস্তুর কোনো গতিশীলতা নাই, তাই না? বস্তুটা তো উপর দিকে এভাবে উঠানামা করতেছে না, বস্তুটা মূলত যদি করেও তাহলে আমাদের এই বরাবর করবে, তাই না? তো আমাদের এই যে ওয়াই অক্ষ বড়, তার কোনো কিনা কোনো স্মরণ নাই। বস্তুটা এই বরাবর কোনো স্মরণ নাই, বস্তুটা মূলত গতি হচ্ছে কি আমার এই ত্বরণ হচ্ছে মূলত এই বরাবর, তাই না? এই বরাবর মানে ওয়াই অক্ষ বড় আমার কিনা কোনো ত্বরণ নাই। তার মানে সামেশন এফ ইকুয়াল টু এম এ লেখার কথা ছিল, বাট এই মানটা যদি 0, তার মানে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0। এখন আমরা দেখি ওয়াই অক্ষ বরাবর কি কি বলা আছে আমাদের। এই যে এন এ কস থিটা আছে, এফ এ সাইন থিটা আছে, তার উপর দিকে কাজ করতেছে, নিচের দিকে শুধুমাত্র আমাদের এমজি কস থিটা আছে। তার মানে লিখতে পারি না যে উপরের দিকের বল মাইনাস নিচের দিকের বল, তার মানে আমাদের দুইটা বল সমান, তাই না? যেহেতু পরস্পরকে নালিফাই করে দিচ্ছে, বা পরস্পর এদিকে কোনো তাদের কোনো আপ এন্ড ডাউন বা হচ্ছে গিয়ে তাদের কোনো স্মরণ নাই, তার মানে কি উপরের দিকে সব কয়টা বল, নিচের দিকে সব কয়টা বল সমান। মানে এন এ কস থিটা প্লাস এফ এস সাইন থিটা ইকুয়াল টু এমজি কস থিটা। এটা হচ্ছে আমাদের, এখান থেকে আমরা কি করবো, কস থিটা মান আমাদের জানা আছে, এফ এস এর মান আমরা বের করে ফেললাম, সাইন থিটা মান জানা আছে, এমজি কস থিটা মান জানা, শুধুমাত্র আমার জানা নাই হচ্ছে আমাদের এন এটা। এখান থেকে সলভ করলে আমরা এন এটা বের করে ফেলবো, সবগুলো মান বসাই দিলে আমাদের এন এটা বের করে চলে আসবে, এন এর মানটা। ওকে, এরপরে দ্বিতীয় অংশ এক্স অক্ষ বরাবর, অর্থাৎ আমাদের এই অক্ষ বরাবর আমাদের ত্বরণটা কি কোন দিকে কাজ করতেছে, যেহেতু বস্তুটা নিচের দিকে কাজ করতেছে, তার মানে আমাদের বুঝতেই হবে নিচের দিকে সব কয়টা বল কি বড়। আর এই যে এক্স অক্ষ বরাবর কয়টা বল আছে আমাদের, এন এ সাইন থিটা আছে এদিকে, আর এদিকে আমাদের দুটো বল আছে, এফ এস কস থিটা আর হচ্ছে এম জি সাইন থিটা। যেহেতু বস্তুটা নিচের দিকে আলটিমেটলি পড়তেছে, তার মানে আমাদের কি এই সব কয়টা বল এই বলগুলো চাইতে বড়, তার মানে আমাদের কি এই বলগুলো থেকে এগুলো বিয়োগ দিলে আমরা এম এ পাবো, অর্থাৎ লব্ধি পাবো, অর্থাৎ এম জি সাইন থিটা, এই যে এম জি সাইন থিটা প্লাস এফ এস কস থিটা মাইনাস এন এ সাইন থিটা, এই যে মাইনাস এন এ সাইন থিটা, এগুলো কি আসবে আমাদের এম এ আসবে। এখান থেকে আমরা এম জি সাইন থিটা সবগুলো মান জানি, এফ এস মান জানা আছে আমাদের, কস থিটা মান জানা আছে, আর এন এ তো আমরা কিছুক্ষণ আগে বের করেই ফেললাম, সাইন থিটা মান বসাই দেবো, সব মিলে আমাদের এন এম এর মান জানা আছে। এখান থেকে আমরা এ মানটা বের করে ফেলবো, এটা হচ্ছে আমাদের সেই এ ম্যাক্সিমাম, এ ম্যাক্সিমাম। ঠিক আছে, এরপরে সেকেন্ড যে কোশ্চেনটা যে বলা হয়েছে যে বস্তুটা যদি উপরের দিকে উঠে, এখন মানে এসকেলেটর যদি উপরের দিকে গতিশীল হয়, তার এসকেলেটর গতিশীলতা যদি উপরের দিকে হয়ে থাকে, তখন আমাদের ত্বরণটা ম্যাক্সিমাম কত হলে পরে বস্তুটা স্লিপ হবে না। ওকে, আমরা এখন দেখি, এখন আমাদের মানে সবগুলো ফেনোমেনা বিপরীত হবে, যে আমাদের এটা হচ্ছে সেই সিঁড়ির একটা ধাপ, ধাপের উপর একটা বস্তু রাখলাম, এখন ওই বস্তুটা কি হবে, এখন আমাদের ত্বরণটা যদি উপরের দিকে হয়, অর্থাৎ এসকেলেটর যদি এভাবে মুভ করতে থাকে, যে এভাবে যদি করতে থাকে, তাহলে আমাদের কি বস্তুটা কোন দিকে পড়ে যেতে চাইবে, যদি উপক্রম হয়, যে পড়া যদি উপক্রম হয়, তাহলে তার গতিশীলতা কোন দিকে হবে, ডেফিনেটলি আমাদের পিছন দিকে গতিশীল হবে। সে যদি এদিকে এদিকে যদি আমাদের দ্রুত আগাতে থাকে এসকেলেটর, তার মানে সে কি পিছন দিকে পড়ে যেতে যাবে স্থিতি জড়তার কারণে। ঠিক আছে, এখন তার মানে কি তার গতিশীলতা যদি হয়, পড়ার উপক্রম যদি হয়, তাহলে মানে স্লিপ হওয়ার উপক্রম যদি হয়, তাহলে সে পিছন দিকে স্লিপ হবে। আর তার বিপরীত দিকে কাজ করবে কি আমাদের এফএসটা, কারণ গতিশীলতার বিপরীত দিকে আমাদের ঘর্ষণ বল কাজ করে। তো বস্তুর গতি যদি দিকে হয়, তাহলে ঘর্ষণ বল তার পিছন দিকে কাজ করবে এফএসটা। এখন আমরা আসি, এখানে তিন ধরনের ন্যাচারাল ফোর্স আছে, একটা হচ্ছে এমজি, একটা হচ্ছে আমাদের কি বলে যে নর্মাল ফোর্স বা প্রতিক্রিয়া বল, আর হচ্ছে আমাদের এফএসটা। এখন এই তিনটা বলে আমাদের দেখি, আমরা যদি বিশ্লেষণ দেখি ভালো করে, তাহলে তিনটা বলে আমাদের অক্ষদের মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে। এখানে আমরা কি করবো, সবগুলো বলকে আমরা এক্স এবং ওয়াই বরাবর ভাগ করে ফেলবো। যেমন এমজি কে ভাগ করে ফেললাম যে এমজি কস থিটা, এমজি কস থিটা এমজি সাইন দিয়ে ভাগ করে ফেললাম। আবার এফএসটাকে যদি ভাগ করে ফেলি, দেখি যে আমাদের যেহেতু আমাদের এক্স অক্ষ এদিকে, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তার মানে এই যে আমরা যদি সুবিধার জন্য এই যে এফএস, এটা আমাদের ওয়াই অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ হয়ে থাকে তাহলে এটা সমতল, এটা ওয়াই অক্ষ, তাহলে এফএস যদি হয়ে থাকে এটা আমাদের এটা এফএস সাইন থিটা হবে। কেন? কারণ আমাদের এটা যদি অ্যাঙ্গেল থিটা ধরি, তার মানে এটা হবে কি হবে, থিটা হবে, অনুরূপ অ্যাঙ্গেল। এফএস হলে পরে এটাও আমাদের এফ কস থিটা, আর এটা হচ্ছে আমাদের এফ সাইন থিটা। আর এটা যদি এন এ হয়ে থাকে, তার মানে এটা হবে আমাদের এন এস সাইন থিটা, আর তার ঠিক লম্বা বরাবর যেটা হবে, অর্থাৎ এই যে এটা হবে আমাদের এন কস থিটা। ঠিক আছে, তাহলে এফ এস কে ভাঙলে আমরা এফ সাইন থিটা পাই, এফ কস থিটা পাই। আর এন এ কে ভাঙলে আমরা এই যে এটা হচ্ছে আমাদের এন সাইন থিটা হবে, আর এটা হচ্ছে আমাদের এফ
cos থিটা হবে। এখানে একটু বোঝার আছে অ্যাঙ্গেলটা কীভাবে নিলাম, স্বাভাবিক। এটা যদি আমাদের এগুলো আমি কি করলাম যে অক্ষ শিফট করছি। আমরা চাইলে এই বলটাকে এখানে না নিয়ে এখানে নিতে পারতাম, তখন একটু মানে বোঝার অসুবিধা হতো, কারণ বস্তুর প্রযুক্ত বল যেহেতু মানে পয়েন্ট যেহেতু এদিকে, আমরা এদিকে এদিকে রাখলাম আর কি অক্ষগুলো, ঠিক আছে। আর এই বলটাও আমরা চাইলে এখান থেকে হিসেব করতে পারতাম, কিন্তু মানে একটা জটিলতা তৈরি হতো, ওভারল্যাপিং বেশি হতো, এখানে আমরা একটু বোঝার সুবিধাতে আলাদা আলাদা করে রেখাগুলো টানলাম। এখানে কঠিন কিছু নেই। সিমিলারলি এখানে আমাদের এফএসসি গুলোকে 0.4 ইন্টু এন এ, তো আমরা এক্স অক্ষ ওভার এবং ওয়াই অক্ষ ওভার সবগুলো বল ভাগ করে ফেললাম। এখন আমরা সামেশন এফ ওয়াই গুলো 0 আগের মতোই। এখন ওয়াই অক্ষ ওভার কি বল কাজ করতেছে? ওয়াই অক্ষ ওভার কাজ করতেছে আমাদের দুটো বল, একটা হচ্ছে আমাদের এন এ কস্টের উপরের দিকে একটা বল কাজ করতেছে, আর নিচের দিকে আমাদের দুটো বল কাজ করতেছে, যে একটা হচ্ছে এফ এস সাইন থিটা, এফ এস সাইন থিটা, একটা হচ্ছে এম জি কস্টের। তার মানে কি, যেহেতু পরস্পর নালিফাই করে দিচ্ছে বা তাদের এই ওয়াই অক্ষের কোনো সরণ নাই, তার মানে কি দুইটা বলের সমান, উপরের দিকে নিচের দিকে বলগুলো সমান। উপরের দিকে বল আমাদের নিচের দিকে কি কি আছে, আমাদের এম জি কস থিটা প্লাস এফ এস সাইন থিটা, আর নিচের উপরের দিকে থাকতে আমাদের শুধুমাত্র এন এ কস থিটা। আমাদের আগের পেজে আমাদের এন এ কস থিটার সাথে একটা জিনিস যোগ আকার ছিল, আর নিচে ছিল আমাদের এম জি কস থিটা। আর এখানে আমাদের অর্থাৎ আগে আমাদের এন এ এফ এস সাইন থিটাটা এটার সাথে যোগ আকারে ছিল, আর যেটা এখানে এটা বিপরীত ঘটনা, এখানে আমরা এটার সাথে বিয়োগ আকারে আছে আর কি। এবার এদিকে নিয়ে আসতে আমাদের এটা এফ এস কস সাইন থিটা হয়ে যাবে, বিপরীত ঘটনা যেহেতু। এখান থেকে আমরা এন এটা বের করে ফেললাম, বাকি সব মান জানা আছে আমাদের। সিমিলার হইতে আমরা এক্স অক্ষ বরাবর যদি বলটা প্রয়োগ করি, এক্স অক্ষ বরাবর যদি লটা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কি আসবে? এই যে এক্স অক্ষ কয়টা বল আছে আমাদের? তিনটা বল আছে, একটা হচ্ছে এন এ কস থিটা, এন এ সাইন থিটা, এফ এস কস থিটা, এম জি সাইন থিটা। এম জি সাইন থিটাই শুধুমাত্র বিপরীত দিকে কাজ করতেছে, আর তার বিপরীত দিকে কাজ করতেছে আমাদের এন এ সাইন থিটা এবং এফ এস কস থিটা। তার পরস্পর যেহেতু আমরা উপর দিকে করতেছে, তার মানে কি আমাদের এই বলগুলো বড় এটা চাইতে, তার মানে আমাদের এইটার থেকে এটা বিয়োগ দিতে হবে, অর্থাৎ আমাদের এন এ সাইন থিটা এফ এস কস থিটা মাইনাস এম জি সাইন থিটা এম এ, এখান থেকে আমরা এই যে এন এর মানটা বসাই দিলে আমরা এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাবো। এই ছিল আমাদের আনসার। এখন আরেকটা কোশ্চেন এখানে বলা হয়েছে যে যে একজন ব্যক্তি নির্দিষ্ট হাইটে সে নিজে উপস্থিত থেকে একটা বস্তুকে এই উচ্চতায় থেকে একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করা হয়েছে। এখন আমাদের বলা হয়েছে যে এই বস্তুটা যখন আমাদের ভূমি স্পর্শ করবে, ভূমি যখন স্পর্শ করবে বটম অফ দ্য ক্লিফ, অর্থাৎ আমাদের যখন ভূমি স্পর্শ করবে তখন হচ্ছে গিয়ে তার ব্যাগের ফর্মুলাটা কি হবে? আমাদের বস্তুর উপর দিকে নিক্ষেপ করলে আমাদের আমরা জানি ভি ইকুয়াল টু রুট ওভার 2g, সেটা আমাদের জানা আছে, বাট এটা আমাদের ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্যালকুলাসের মাধ্যমে নিয়ে আসতে হবে। ওকে, এখন আমরা যদি এখানে ডায়াগ্রাম প্লট করি যে বস্তুটা যখন ক্ষতি করতেছিল, তার ধরে নিচ্ছি ত্বরণটা আমাদের পজিটিভ, আর নিচের দিকে যখন আমরা তখন আমাদের ত্বরণটা নেগেটিভ, ঠিক আছে। ওকে, তাহলে আমার সামেশন এফ ইকুয়াল টু কি এম এ। তো বস্তুটা যখন উপর দিকে করতেছিল, তার মানে কি তার ওজনটা আমাদের এম জি নিচের দিকে কাজ করতেছিল, এখন উপর দিকে হওয়াতে আমাদের মাইনাস এম জি হবে ইকুয়াল টু এফ এম এ হবে। তো এখান থেকে আমরা ইকুয়াল টু কি পাই? মাইনাস জি। তো আমাদের কি নিয়ে করা লাগবে? বেসিক্যালি ভি নিয়ে করা লাগবে, আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা নিয়ে আসতে হবে, তাই না? তো এখানে আমরা যদি দেখি এই ইকুয়াল টু মাইনাস জি, এখানে আমরা এটাকে এইভাবে সাজানোর কারণটা কি? কারণ এখানে আমাদের সরণের কোনো প্রসঙ্গ আসে নাই, সরণের কোনো প্রসঙ্গ আসে না, আমাদের দেওয়া আছে কি উচ্চতা, তার মানে উচ্চতা একটা এক প্রকার কি মানে সরণ না, তো সরণের সাপেক্ষে আমাদের এটাকে এক্সপ্রেস করা লাগবে। এই ইকুয়াল টু আমরা কি জানি? আমরা দেখছিলাম এই ইকুয়াল টু ডিবি বাই ডিটি, অথবা আমরা এখান থেকে লিখছিলাম যে ডিএক্স বাই ডিটি ইন্টু ডি ডিভি বাই ডি এক্স। তো এখান থেকে এটা বললাম কি লিখছিলাম? ভি ইন্টু ডিবি বাই ডিএক্স, এটা আর কি ভি ইন্টু ডিবি বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এম জি। এখান থেকে আমরা যদি ইন্টিগ্রেশন করি ভি নট, যেহেতু আমরা আদি ব্যাগ একটা ভি নট ছিল, আর এখানে যখন পড়বে তখন তার একটা ব্যাগ থাকবে, তার মানে ভি নট থেকে ব্যাগ হচ্ছে গিয়ে ভি। ওকে, আর আমাদের এই যে এক্সটা, এক্সের ম্যাক্সিমাম হাইট কত ছিল আমাদের? আগে সে আগে এইচ ছিল, এবং সে যখন এখানে টাচ করবে তার লিমিটে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ এইচ থেকে 0 হচ্ছে তার এক্সের লিমিট। এখান থেকে আমরা ইন্টিগ্রেশন করলে বি স্কোয়ার বাই 2 বি নট স্কোয়ার বাই 2 ইকুয়াল টু মাইনাস জি ইন্টু 0 মাইনাস এইচ, এখান থেকে আসে আমাদের জিএইচ। সিম্পলি আমরা যদি ইয়া করে বি ইকুয়াল টু বি নট স্কোয়ার প্লাস 2gh, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, এখানে আমাদের একটা কোশ্চেন বলা হচ্ছে যে একটা বস্তুকে আমাদের বলা হচ্ছে যে এখান থেকে আমাদের বলা হচ্ছে যে একটা বস্তুকে পৃথিবীর সারফেস থেকে উপরে নিক্ষেপ করা হলো, এবং সে ম্যাক্সিমাম মানে সারফেস থেকে ম্যাক্সিমাম সে কতটুকু হাইটে মানে উঠবে আর কি। একটা বস্তুকে পৃথিবীর সারফেস থেকে উপরে নিক্ষেপ করা হয়েছে, এবং সেই সারফেসের সাপেক্ষে কতটুকু উপরে উঠবে। এখন আমাদের বলা হচ্ছে যে বস্তু যখন নিক্ষিপ্ত হয়েছিল তখন তার যে প্রযুক্ত বল, তার উপর যে বলটা প্রয়োগ হয়েছিল সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম জি ইন্টু আর নট বাই আর হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল। এখন না মানে এই সময় তার নিক্ষিপ্ত অবস্থা তার উপর যে বলটা কাজ করতে সেটা হচ্ছে আমাদের এফ ইকুয়াল টু এম জি আর নট বাই আর স্কয়ার, এবং এটা বলা হচ্ছে এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা বলা আছে এখানে। ওকে, এখন আমাদের তো আমরা জানি সামেশন এফ ইকুয়াল কি জানি আমাদের এম এম সামেশন অফ প্রশ্ন পড়া যেতে পারে। আর এখানে অনেক কিছু বলা হয়েছে যে এখানে আমাদের রেজিস্ট্যান্স বাতাসের বাধা, এটা আমি নেগলেক্ট করতে হবে, এটাই আর কি।
ওকে, তাহলে আমাদের এখানে সামেশন অফ এফ ইকুয়াল কি লিখতে পারি, এম এ লিখতে পারি। আর এখানে যে তার গ্র্যাভিটেশন ফোর্স, বস্তুর ত্বরণটা ঠিক আছে উপরের দিকে, বাট তার গ্র্যাভিটি কিন্তু নিচের দিকে, এখানে আমরা মাইনাস এফ ইকুয়াল টু এম এ লিখলাম। আর এফ এর মান তো আমাদের জানা আছে এম জি ইন্টু আর নট বাই আর হোল স্কোয়ার, এখান থেকে আমরা মাইনাস এম জি ইন্টু আর নট বাই আর হোল স্কোয়ার ইকুয়াল টু এম এ, এখান থেকে এম এম কাটা যাবে, থাকতেছে আমাদের এ ইকুয়াল টু মাইনাস জি ইন্টু আর নট বাই আর হোল স্কোয়ার। এটা আমার খুব কাজে লাগবে, এই সেম ম্যাথ আমরা আরেক জায়গায় করবো ইনশাল্লাহ, এই সূত্র দিয়ে আমরা একটা ম্যাথ করবো সামনে। ওকে, এখন আমরা যদি ইন্টিগ্রেশন করি, আর যেহেতু এখানে সময় কোনো প্রসঙ্গ আসে নাই, আসছে আমাদের উচ্চতার প্রসঙ্গ বা দূরত্ব রিলেটেড একটা প্রসঙ্গ, তার মানে এটাকে আমরা ওইভাবে এক্সপ্রেস করা লাগবে যে এই কিউর টু ডিভি বাই ডি আর, এক্স হবে না, কেননা কারণ এখানে আমাদের চলরটা কি, চলরটা হচ্ছে আমাদের আর, আর মিন হচ্ছে আর, আর নট হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ, আর আর দ্বারা বোঝায় যে নির্দিষ্ট সময় পর পর তার কেন্দ্র থেকে কতটুকু সে দূরে সরে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের সেই আরটা। এখন সে যখন সারফেস অবস্থা ছিল, নিক্ষিপ্ত অবস্থা ছিল, তখন আর মান কত ছিল, আর নট, কারণ আর বলতে আমাদের কেন্দ্র থেকে দূরত্ব বোঝায়। তো যখন নিক্ষিপ্ত হচ্ছিল তখন আর মানটা আর নটের সমান, অর্থাৎ ইনিশিয়ালি টি যখন জিরো, আমাদের আর ইকুয়াল টু হচ্ছে আমাদের আর নট, ওই সময় ভিটা ছিল আমাদের ভি নট। ওকে, ওগুলো ইনিশিয়াল কন্ডিশন হিসেবে কাজ করবে। আর এখন তো এখানে মূলত বারবার ভ্যারি করতেছে কিসের মানটা, আর এর মানটা, তার মানে এখানে আমাদের চলক হিসেবে এক্স না লিখে আমরা আর লিখবো, যেহেতু আর বরাবর এটা মানে ভ্যারি করতেছে। এখান থেকে আমরা এ ইন্টু ডি আর লিখতে পারি, আর বি ইন্টু ডিবি উপর দিকে যদি ইন্টিগ্রেশন করে ফেলি, তো ইন্টিগ্রেশন অফ মাইনাস জি আর নট হোল স্কয়ার ইকুয়াল টু বি ডিবি। এখান থেকে আমরা যদি ইন্টিগ্রেশন করি, তো এই টোটালটা তো আমাদের কনস্ট্যান্ট না, সরি, এটা আমাদের বি স্কয়ার বাই টু, আর এখানে জি আর স্কয়ারটা তো কনস্ট্যান্ট, আর আগে অলরেডি একটা মাইনাস আছে, আর আর স্কয়ারকে ইন্টিগ্রেশন করলে আমাদের ওয়ান মাইনাস ওয়ান বাই আর আসবে, আর এখানকার মাইনাস আর এখানকার মাইনাস হচ্ছে প্লাস হয়ে যায়, তো জি নট স্কয়ার বাই আর প্লাস সি, যেটা একটা সি চলে আসছে, তার মানে আমাদের কি ইনিশিয়াল কন্ডিশন ইউজ করা লাগবে। ইনিশিয়াল কন্ডিশন কি ছিল আমাদের, ভি আর যখন আর নট, তখন যে ভিটাকে আমরা কি বলি, ভি নট বলি সিম্পলি। এই যে এই সময় যখন নিক্ষিপ্ত হচ্ছে, তখন আর মানটা কিসের সমান, আর নটের সমান, এবং ভিটা হচ্ছে আমাদের ভি নটের সমান। এখান থেকে যদি বসাই দিই সবগুলো মান, তাহলে আমাদের সি মান আসে ভি নট স্কোয়ার বাই টু মাইনাস জি আর নট। এই মানটা যদি এখানে বসাই দিই, ভি নট স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার বাই টু ইকুয়াল টু জি নট আর স্কোয়ার বাই আর প্লাস ভি নট স্কোয়ার বাই টু মাইনাস জি আর নট। এখান থেকে আমরা উভয় সবগুলো থেকে যদি আমরা কি বলে টু দ্বারা ভাগ করে দেই, আচ্ছা এখানে আমার একটা কাটাকাটি বিষয় আসবে, যাই হোক, এখান থেকে আমরা যদি কি বলে এখানে ঠিক আছে। ওকে, এখান থেকে আমরা ওভারঅল যদি সাজাই একটু, ভি নট স্কোয়ার ইকুয়াল টু আসবে ভি নট স্কোয়ার মাইনাস টু জি আর নট মাইনাস ওয়ান মাইনাস আর নট বাই আর। এখন আমরা যদি দেখি যে সে কতটুকু উচ্চতা উঠতেছে, তার মানে কি সেই সর্বোচ্চ উচ্চতায় গিয়ে, এটা হচ্ছে আমাদের বিয়ের ফর্মুলা, ঠিক আছে, এটা আমাদের সেম সূত্র আমরা আরেক জায়গায় কাজে লাগবো, এই সেম ম্যাথটাই, এই ফর্মুলা দিয়ে আমরা আরেকটা ম্যাথ করবো, সামনে সামনে একটা ম্যাথ আছে এরকম, এই সেম ফর্মুলা দিয়ে। ওকে, এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে গিয়ে সেই সর্বোচ্চ কতটুকু উপরে উঠবে। এখন সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তার ব্যাগটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এখন এই জিরোটা যদি আমরা এখানে বসাই দিই, যখন সে তার ব্যাগটা জিরো হবে, তখন আমরা আরটাকে কি বলবো, ম্যাক্সিমাম হাইট বলবো, অর্থাৎ ম্যাক্সিমাম আর, আর বলতে রেডিয়াস না, এখানে আর বলতে আমরা মানে কেন্দ্র থেকে উচ্চতা বোঝাচ্ছে। তো যখনই আমাদের ভিটা জিরো হয়ে যাবে, তখন আমরা আরটা আর ম্যাক্স বলবো। তার মানে এখান থেকে আমরা জিরো বসাই দিই, এই যে সূত্রে জিরো কনস্ট্যান্ট সবগুলো যদি বসাই দিই, আর এর জায়গায় কি বলবো, আর ম্যাক্স বলবে। এখান থেকে আমরা আর ম্যাক্সের ফর্মুলা ডিরাইভ করবো, যে আর ম্যাক্স ইকুয়াল টু আর নট বাই ওয়ান মাইনাস ভি নট স্কোয়ার বাই টু জি আর নট, এটি আমাদের আর ম্যাক্সিমামের সূত্র। এখন আমাদের মেইন লাগবে কি, সারফেস থেকে সে কতটুকু ঘুরছে, সারফেস থেকে। এখন আমরা আরটা যেটা পেলাম সেটা হচ্ছে কেন্দ্র থেকে উচ্চতা পাইলাম, এখন আমাদের কি লাগবে, সারফেস থেকে কতটুকু, এটাই আমাদের রিকোয়ারমেন্ট, যে সারফেস থেকে কতটুকু ফুটছে। তাহলে কি করবো, এই যে আর ম্যাক্সিমাম থেকে আর নটে বিয়োগ দিয়ে দেবো, এটা হচ্ছে আমাদের সেই এইচটা, এটা হচ্ছে আমাদের যদি এইচ ধরি, হ্যাঁ, এটা যদি আমরা এইচ ধরি, এটা হচ্ছে আমাদের সেই আর ম্যাক্সিমাম, আর সে আমাদের কি আর নট। তার মানে আমাদের এইচ ইকুয়াল টু হবে আর ম্যাক্সিমাম থেকে আর নটটা বিয়োগ দিয়ে দেওয়া, এটাই আমাদের সেই এইচের ফর্মুলা। এই যে এখান থেকে সব কটা মান জানা আছে, আর নটা মান জানা আছে, ভি নটা মান জানা আছে, সব মান যদি বসাই দিই, আর ম্যাক্স পেয়ে যাবো, আর ম্যাক্স থেকে আর নটা বিয়োগ দিলে আমরা এইচ পেয়ে যাবো, বাকিটুকু এর থেকে করা যাবে। আমাদের আর চারটে ম্যাথ বাকি আছে, এই সব কটা ম্যাথ এখন টেস্টিং। এখন এখানে ভালোই বোঝার আছে ম্যাথটাতে, যে বলা আছে একটা ডিস্ক, মানে একটা ডিস্ক অবস্থান করতেছে একটা তলের উপরে, এটা এই যে ডিস্কটা আমাদের হরাইজন্টালি একটা তলের উপর অবস্থান করতেছে। এখন ওই যে ডিস্কটা, এটা অনেকগুলো চার্জ ক্যারি করতেছে, এইটার মধ্যে অনেকগুলো চার্জ আছে, ধরুন আমরা সবগুলোই ধনাত্মক চার্জ সবকটাই। চার্জটা মানে এই তলটা, এই ডিস্কটা আমাদের অনেকগুলো ধনাত্মক চার্জ ক্যারি করতেছে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে গিয়ে
আমরা যদি বাইরে থেকে একটা চার্জকে এই যে এখানে এসে বসাই দেই, আমরা যদি বাহির থেকে একটা চার্জ, ধনাত্মক চার্জ ডেফিনেটলি, ধনাত্মক চার্জ হবে কেন, কারণ এখানে বলা হয়েছে যে একটা চার্জকে আমরা এখানে রাখলাম, সে বিকর্ষণ কারো উপর দিকে উঠে গেছে, মানে বিকর্ষণ কখন করবে, তখন দুইটা মানে ওই তলটা যে চার্জ ক্যারি করতেছে এবং আমরা যে থার্ড যে মানে চার্জটা রাখলাম নেক্সট টাইম, দুইটা যদি সেম ধর্মের হয়ে থাকে তখন সে গিয়ে বিকর্ষণ করবে, আদারওয়াইজ সে তো আকর্ষণের কারণে সে পড়েই থাকবে, তলের সাথে মানে অ্যাটাচড হয়ে যাবে। এখন যেহেতু বলা হয়েছে যে বিকর্ষণের কারণে সে উপর দিকে উঠে যায়, তার মানে কি দুইটাই আমাদের একই ধর্মীয় ছিল, মানে দুইটাই ধনাত্মক চার্জ বা দুইটাই নেগেটিভ চার্জ। এখন আমাদের যে তলটা চার্জ ক্যারি করতে সবগুলো ধনাত্মক চার্জ ধরে নিলাম, এবং যে বাইরের থেকে যে চার্জটা বসাইলাম সেটা আমাদের কি ধনাত্মক চার্জ। এখন তো আমাদের কোশ্চেনটা হচ্ছে, আমরা এই তলের উপরে যদি একটা চার্জ বসাই দেই, স্বাভাবিকভাবে সে একটা বিকর্ষণ অনুভব করবে। এখন আমরা বসানোর সাথে সাথে হাতটা সরাই পেলাম, তাহলে কি হবে, সে বিকর্ষণের উপর দিকে উঠে যাবে, মানে সেদিকে এদিকে যেতে পারতো, এদিকে যেতে পারতো, এদিকে যেতে পারতো, এদিকে যেতে পারতো, বাট আমাদের এখানে কোশ্চেন হচ্ছে কি, সে ভার্টিক্যাল উপর দিকে উঠে গেছে। এখন ভার্টিক্যালি যে উপর দিকে উঠতেছে, সে যতই উপর দিকে উঠবে ততই এই তলের সাথে ডিস্টেন্সটা বাড়বে, আর বাড়ার সাথে সাথে কি হবে, ক্রমসূত্র অনুযায়ী বাড়া যত ডিস্টেন্স পাবে তত আমাদের বলটা কমে যাবে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে গিয়ে, সে যখন আবার তলের রেডিয়াস দেওয়া আছে আর, এই তলটা যে ডিস্কটা এটা রেডিয়াস দেওয়া আছে আর, এখন সে যখন বিকর্ষণের কারণে সে একবার ভার্টিক্যালি এই তলের সাথে যখন সে ভার্টিক্যাল উপর দিকে উঠে যাবে, তখন সে যখন আর ডিস্টেন্স পরিমাণ উপর দিকে উঠবে, অর্থাৎ মানে ব্যাসার্ধ সম পরিমাণ যখন উপর দিকে উঠবে, ওই সময় তার বেগের মানটা কত, ওই সময় তার বেগের মানটা কত। এখন আমাদের ধরে নিতে হবে যে আমাদের এই যে চার্জটা অনেকভাবে যেতে পারতো, তাই না, এদিকে যেতে পারতো, আড়াআড়িভাবে কোনো একটা দিকে গতিশীল হয়ে চলে যেতে পারতো, বাট এখানে আমাদের বুঝতে হবে যে মানে এই যে চার্জটা উলম্বভাবে উপর দিকে উঠতেছে, এগুলো এখানে বলা হয়েছে যে এখানে। ওকে, এখন তাহলে এখন আরেকটা কথা, সে যখন বিকর্ষণ অনুভব করতেছিল, তলের উপর যখন আমরা চার্জটা রাখলাম, তখন একটা বিকর্ষণ অনুভব করতেছে, ওই বিকর্ষণ বলটা হচ্ছে আমাদের শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে, ঠিক আছে। এই সবগুলো যদি চার্জ ধরে নেই, তো এখানে এই যে চার্জের উপরে যে বল, বিকর্ষণ বলটা, সেটা হচ্ছে আমাদের এফ এর মানটা দেওয়া আছে এখানে, এফ ইকুয়াল টু ভি নট ভি কিউ বাই আর ইন্টু 1 - y বাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে সে যে নির্দিষ্ট সময় পর বৃদ্ধি করতেছে না, এই যে ওয়াইটা হচ্ছে ওইটাই ডিস্টেন্সটা, মানে ভার্টিক্যাল ডিস্টেন্স। ওকে, তো আমাদের সামনে এফ ইকুয়াল কি লিখতে পারি আমরা, এম এ লিখতে পারি, তাই না। সামনে এফ ইকুয়াল, এখানে লব্ধি বলটাই তো আমাদের এটা, এটা হচ্ছে তার সামগ্রিক লব্ধি বল। যে রিপালসিভ ফোর্স হচ্ছে গিয়ে আমাদের এই টোটাল বলটাকে আমাদের রিপালসিভ ফোর্স, বিকর্ষণ বলটা হচ্ছে এটা। আর এখানে আরেকটা কথা বলা হয়েছে যে এখানে আমাদের নেগলেক্ট দ্য গ্র্যাভিটি সেন্টার ইফেক্ট অফ গ্র্যাভিটি। স্বাভাবিক একটা চার্জের উপরে গ্র্যাভিটি কতটুকু বা কাজ করে, ছোট্ট একটা চার্জ, তার উপরে গ্র্যাভিটি হিসেবে করলে তো আসলে নেগলিজিবল বলা যায়। এখানে আমরা ওই যে গ্র্যাভিটি ফোর্সটা নেগলেক্ট করলাম, তো ভি কিউ বাই আর ইন্টু 1 - y/√r² + y² = m। তো যেহেতু আমাদের ডিস্টেন্স রিলেটেড কথাবার্তা, এখানে আমরা এটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করবো যে ভি ইন্টু ডিওয়াই বাই ডিপি বাই ডিওয়াই, আর এখানকার এম এম কাটা যাবে, এখানকার সরি এমটা এদিকে নিয়ে আসলাম, তাহলে ভি কিউ বাই এম আর ইন্টু 1 - y/√r² + y² = ভি ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ডিও বাই ডিভি বাই ডিওয়াই। এখন আমরা যদি আর আর নিয়ে আসি, অর্থাৎ ওয়াইটাকে যদি এদিকে গুণ করে দেই, এই যে ভি কিউ বাই এম আর ইন্টু 1 - y/√r² + y² ডিওয়াই, আর থাকছে কি বি ডিভি, ইন্টিগ্রেশন করি উভয় দিকে, ইন্টিগ্রেশন করলে আসবে কি b²/2, এখানে আসবে এই জিনিসটা কনস্ট্যান্ট, তার মানে কি এটা 1, তার মানে 1 বদলে আসবে y, আর এটাকে যদি ইন্টিগ্রেশন করি এই √y + √r² + y², এটা আসলে বোঝার কিছু নেই, সিম্পলি আমরা কি করবো, এটাকে 2 দেবো, 2 দিয়ে ভাগ করে দেবো, তার মানে কি ফাংশন অফ ফাংশন থাকলে কি আমরা জানা আছে, এটা যদি থাকে অর্থাৎ আমাদের ইন্টিগ্রেশন অফ f(x) f(x) থাকলে আমাদের একটা সূত্র জানা আছে, সেটা হচ্ছে আমাদের এটা বসে যাবে, মানে জাস্ট 2 × এত 2 × f(x) বসে, আর সামনে যেটা একটা হাফ দিয়ে ভাগ দিয়েছি, এটা কাটাকাটি গেলে এটা থাকতেছে, অর্থাৎ আমার ইন্টিগ্রান্ড যেটা এটা থাকবে r² + y² প্লাস চিহ্ন, হ্যাঁ ইন্টিগ্রেশন করে থাকবে। এখন তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের বিয়ের ফর্মুলা, আলটিমেটলি এটা আমাদের সেই বিয়ের ফর্মুলা, যদি স্কোয়ার আকারে সমস্যা নেই। এখন আমরা ইনিশিয়াল কন্ডিশন যদি ইউজ করি, এখানে বলা আছে যে if a particle start from the center of the plate with zero velocity, অর্থাৎ সে এই সময়ে মানে সেন্টার থেকে যখন সে যাত্রা শুরু করবে, ওই সময় একবার আদিবেগ তার জিরো ছিল, স্বাভাবিক, মানে স্থির অবস্থা থেকে গতিশীল হওয়া শুরু করছে, তার মানে এই অবস্থায় তার ব্যাকটাতে জিরো, তাই না। যে ইনিশিয়ালি তার ব্যাকটা হচ্ছে জিরো, যখন ওয়াইটা জিরো, অর্থাৎ তার যখন ভার্টিক্যাল কোনো ডিস্টেন্সে কাভার করা নাই, ওই সময় তার ওয়াইটা জিরো, তার মানে তখন হচ্ছে ওই সময় আমাদের ভিটা জিরো, যেহেতু আমাদের ইনিশিয়াল সি আসতে থাকলে ইনিশিয়াল ইউজ করা লাগবে। তো এই মানগুলো যদি এখানে যদি জিরো বসাই দিই, ওয়াইটা যদি জিরো বসাই দিই, আমাদের সি মান আসতেছে আমাদের ওভারঅল এই যে, হ্যাঁ কত আসবে, ভি কিউ বাই এম আর ইন্টু আর, তার মানে ভি কিউ বাই এম।
ওকে, এই মানটা যদি আমরা এখানে বসাই দিই, ওভারঅল বি এর মান আসতেছে এটা। এখন এটা আমাদের আলটিমেটলি বি এর ফর্মুলা, অর্থাৎ যে কোনো ডিস্টেন্সে আমাদের বি এর ফর্মুলা হচ্ছে এটা, রুট ওভার বি টু বি কিউ বাই এম আর ইন্টু ওয়ান ওয়াই মাইনাস রুট ওভার আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু প্লাস টু বি কিউ বাই এম। এখন এখন আমরা যদি কোশ্চেন কি বলেছে যে ওয়াইটা যখন আর হবে, অর্থাৎ আর ডিস্টেন্স পরিমাণ যখন বৃদ্ধি করবে তখন ভি এর মান কত হবে। সিম্পলি আমরা যদি এখানে ওয়াই এর জায়গায় যদি আর বসাই দিই, তাহলে যা আসবে, মানে সরি, ওয়াই এর জায়গায় যদি আর বসাই দিই যা আসবে তাই আনসার। আমি বাকিটুকু করলাম না, সিম্পল। এখন আমাদের আরেকটা কোশ্চেন বলা হয়েছে যে একটা আলাদা তল দেওয়া আছে, এটা বা একটা সিঁড়ি বা একটা তল এরকম। এখন এই জায়গায় আমি একটা মানে পানির ট্যাপ কানেক্ট করলাম, পানির ট্যাপ ছুটতেছে। এখন এটা হচ্ছে সেই আলাদা তলটা। এখন পানি এমনভাবে নিক্ষিপ্ত হচ্ছে যে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে ওই সিঁড়ির বা তলরূপে গিয়ে পড়তেছে। হ্যাঁ, বি পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টে যদি আমরা লিখে ফেলি, এটা আমাদের এই পয়েন্ট, আর হচ্ছে আমাদের যেখানে পানিটা টাচ করতেছে সেটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। ওকে, বি পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টে আমাদের ট্যাপটা লাগানো, আর এই পয়েন্ট থেকে পানি নিক্ষিপ্ত হয়ে বি পয়েন্টে গিয়ে পড়তেছে। এখন এই যে পানিটা পড়তেছে বা পানি বেরোতেছে, এই যে তলটা সেটা হচ্ছে আমাদের ইনক্লাইন্ড তল, সেটা হচ্ছে 20 ডিগ্রি কোণে হরিজন্টালি ইনক্লাইন করা। ঠিক আছে, 20 ডিগ্রি কোণে incline করা। এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে সেই যে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্সে গিয়ে পড়তেছে, সেই যে আরটা রেঞ্জটা বা পাল্লাটা, ওই পাল্লাটাকে আমাদের ইন টার্মস অফ থিটা সাপেক্ষে প্রকাশ করা লাগবে, অর্থাৎ থিটার সাপেক্ষে আমাদের আরটাকে প্রকাশ করা লাগবে। ওকে, এটা আমাদের কোশ্চেন। আর কিছু ডাটা আছে যে ইনিশিয়ালি সে 5 মিটার পার সেকেন্ডে নিক্ষিপ্ত হচ্ছে, এবং আমাদের যে তলটা সেটা হচ্ছে 20 ডিগ্রি কোণে ইনক্লাইন করা। এইটুকুই আমাদের ডাটা, আর কোনো কিছু দেওয়া নেই এখানে। ঠিক আছে, আমাদের বের করা লাগবে সেটা হচ্ছে আর ইকুয়াল টু এফ অফ থিটা, থিটার সাপেক্ষে আমাদের আরটা বের করা লাগবে ফাংশন আকারে, যেহেতু আমাদের এখানে থিটাটা। আরেকটা কথা বলা আছে যে এটা হচ্ছে থিটা কোণে ইনক্লাইন করা, মানে থিটা কোণে নিক্ষিপ্ত হচ্ছে, ওই তলের সাথে আবার থিটা কোণে পানিটা নিক্ষিপ্ত হচ্ছে। ওকে, এটা তো একবার প্লাসের মতোই। আমরা যেহেতু টুডে বলছিলাম যে এই অধ্যায় আলোচনা টপিক হচ্ছে কি, আমাদের একটা পার্ট হচ্ছে আমাদের টুডে থাকবে, এটা সেই টুডের অংশ। ওকে, এখন আমরা যদি এইটাকে যদি আমরা এক্স অক্ষ হিসেবে ট্রিট করি, যে এটা যদি আমরা এক্স অক্ষ হিসেবে ট্রিট করি, যদি ওয়াই অক্ষ হিসেবে ট্রিট করি, তাহলে কি আসবে, এই ব্যাগের একটা উপাংশ এক্স অক্ষ থাকবে, সেটা হচ্ছে ভি নট কস থিটা, আর হচ্ছে আমাদের ভি নট সাইন থিটা। ওকে, আর এটা আমাদের প্রত্যেকটা পয়েন্ট যদি কি থাকবে, একটা জি থাকবে, তাই না? এটা একটা জি থাকতেছে, প্রত্যেকটা পয়েন্ট আমাদের জি থাকতেছে, জি থাকতেছে, জি থাকতেছে। এখন আমাদের তলটা তো মূলত এটা, আমাদের তলটা তো মূলত এটা। এখন জিটাকে আমরা মূলত জিটা এইভাবে কাজ করে সবসময়, একবারে ঠিক ভার্টিক্যালি কাজ করে। এখন আমাদের কি করা লাগবে, এই তলগুলোর সাপেক্ষে বের করে ফেলবো, এই যে এক্স অক্ষ ওয়াই তলের সাপেক্ষে জি এর অংশগুলো বের করে ফেলবো। অর্থাৎ আমাদের জিটাকে এখন এইভাবে নিলে হবে না, আমাদের নিতে হবে এই যে এক্স অক্ষ এবং ওয়াই সাপেক্ষে এভাবে নিতে হবে। অর্থাৎ জি, এটাতে জি কাজ করলে তাহলে আমাদের এই বরাবর জি ওয়াই কাজ করবে, আর এই বরাবর কাজ করবে আমাদের জি এক্সটা। আমাদের সেই জি এক্স এবং জি ওয়াই এর ফর্মুলা বের করা লাগবে। ওকে, আমরা যদি দেখি এই বরাবর কাজ করতেছি কি আমাদের জিটা, এখন আমাদের এটা যে আমাদের সেই ওয়াই অক্ষ, এটা যে আমাদের এক্স অক্ষ। তবে এটা যদি 20 ডিগ্রি হয় তাহলে এটাও কিন্তু কি হবে, 20 ডিগ্রি হবে। যদি জি হয় তাহলে কি আসবে, এটা হচ্ছে আমাদের সেই জি এক্স, এটা হচ্ছে আমাদের সেই জি এক্স। আর এদিকে কাজ করবে আমাদের জি জি সাইন থিটা, তার মানে এটা হচ্ছে আমাদের সেই জি ওয়াই, বা জি ওয়াই না বলে আমরা এ এক্স বলবো আর এ ওয়াই বলবো। এটা হচ্ছে আমাদের এ ওয়াই, আর হচ্ছে আমাদের এ এক্স। এখন স্বাভাবিকভাবে বস্তুটা তো আসলে আমাদের উপর দিয়ে গতিশীল, তার মানে কি, আচ্ছা একটু পরে আসি। এখানে আমাদের জি এ এক্সটা কি হবে, নেগেটিভ মাইনাস জি সাইন থিটা। কেন? কারণ আমাদের জিটা নিচে দিকে কাজ করতেছে, যে জি সাইন থিটা আমাদের দিক চেঞ্জ করতে পারবো না, এটা ন্যাচারালি, এটা তো কখনো আমরা চেঞ্জ করতে পারবো না, বাই ফোর্স কখন চেঞ্জ করতে পারবো না। জি সাইন থিটা নিচে দিকে কাজ করতেছে, বাট আমাদের বস্তুটা উপর দিকে গতিশীল। এই কারণে আমরা কি করবো, গতিশীল যেহেতু আমাদের এ এক্সটার দিকটা হচ্ছে মানে উপরে এদিকে, আর এ ওয়াই দিকটা উপরের দিকে, বাট আমাদের এ এক্স এর বিপরীত দিকে কাজ করতেছে কি, জি সাইন থিটাটা। এখানে আমরা মাইনাস লিখলাম যে এই এ এক্স ইকুয়াল টু মাইনাস জি সাইন থিটা। এটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে -3.35। ওকে, সিমিলারলি আমাদের এ ওয়াই মানটা হবে আমাদের এ ওয়াই ইকুয়াল টু -9.209 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন আমাদের কি লাগবে, বেসিক্যালি আমাদের লাগবে হচ্ছে গিয়ে এই থেকে আমরা আর নির্ণয় করা লাগবে। আর মানে কাইন্ডস অফ কি এক্স না, একটা উলম্ব আনুভূমিক সরণ। তো আমরা ধীরে ধীরে এই এক্স থেকে আমরা বিএক্স নির্ণয় করবো, বিএক্স থেকে ধীরে ধীরে আমরা এক্স নির্ণয় করবো। সেই এক্সটা হচ্ছে আমাদের বিভিন্ন কন্ডিশন ইম্পোজ করে আমরা এক্স কে আমরা আরে কনভার্ট করে ফেলবো। ওকে, তাহলে আমরা ধারাবাহিকভাবে আগাতে থাকি। তাহলে এই এক্স তো পেলাম, এখান থেকে এক্স থেকে কি করবো, ইন্টিগ্রেশন করলে আমরা ভিএক্স পেয়ে যাবো। সিম্পলি এই যে এক্স ইন্টিগ্রেশন করলে ভিএক্স পাবো। আর এই এক্স এর ফর্মুলা কি জানা আছে আমাদের, -3.35 ইন্টু টি। এটা একটা কনস্ট্যান্ট, আমরা ইন্টিগ্রেশন করলে হবে কি আসবে, -3.35 ইন্টু টি প্লাস সি1। যেটা একটা কনস্ট্যান্ট চলে আসে, তার মানে ইনিশিয়াল কন্ডিশন ইউজ করবো, তার মানে টি যখন জিরোতে ক্লাস করতেছে।
তো টি মানটা যদি আমরা জিরো ধরে নেই, তার মানে আমাদের টি যদি জিরো ধরে নেই, তাহলে আমাদের বিএক্স এর মানটা আসবে ভি নট কস থিটা। আমরা যদি ইনিশিয়ালি দেখি যে একবারে জিরো সময়ে, অর্থাৎ আমরা যখন টাইম কাউন্ট করতেছি তখন এক্সট্রা করে একটা ব্যাক কাজ করতেছে, সেটা কি ভি নট কস থিটা। এই যে এটা হচ্ছে আমাদের টি গুলো যখন কি বলা যায় জিরো, তখন আমাদের বিএক্স এর ইনিশিয়াল ভ্যালু কত, ভি নট কস থিটা। এই ভি নট কস থিটাই হচ্ছে আমাদের বিএন কস থিটা। আচ্ছা, বিএন কস থিটা যদি এগুলো আমাদের ইনিশিয়াল কন্ডিশন, এক্স করবো ইনিশিয়াল কন্ডিশনে চাই, এগুলো যদি আমরা এখানে ইম্পোজ করে দেই, এই যে বিএক্স গুলো কি পাইছিলাম -3.3 টি প্লাস C1, তো এখানে বিএক্স এর জায়গায় কি হবে, ভি নট কস থিটা বসবে, আর টি এর জায়গায় আমাদের জিরো আসবে ইনটু এটা ইনটু জিরো হবে প্লাস C1, এখান থেকে ওভারঅল থাকতেছে C1 ইকুয়াল টু ভি নট কস থিটা। তো ওভারঅল আমাদের বিএক্স গুলো কি পাই, ভি নট কস থিটা -3.35 টি। এই যে সেই সূত্র যে ভি ইকুয়াল টু কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি একটা সূত্র ছিল না, ওরকম আর কি। যাই হোক, দেখেন আমাদের এটা যদি আমাদের সেই এর একটা কি বলা যায় যে উপাংশ কাজ করতেছে। এই যে বিএক্স পেয়ে গেলাম। সিমিলারলি আমরা এখান থেকে বিএক্স ইন্টিগ্রেশনগুলো কী পাবো, এক্স পাবো। তো এক্স ইকুয়াল টু কী হবে, ইন্টিগ্রেশন অফ বিএক্স। তো বিএক্স এটাকে যদি ইন্টিগ্রেশন করে দেই, ইন্টিগ্রেশন করে তাহলে কি আসবে, এই যে 3.35 ইন্টু টি স্কোয়ার বাই টু, 3.35/2 আসবে। তো এটাকে আমরা একবারে করে ফেললাম 1.675 টি স্কোয়ার প্লাস ভি নট কস থিটা ইন্টু টি প্লাস C4। কেন C4 করলাম, কারণ এখানে অলরেডি আমরা এখানে কয়েকটা সূত্র অ্যাপ্লাই করলাম। যাই হোক, আমরা ধাপে আগালাম আর কি। তো এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু এটা পেলাম। এখন ইনিশিয়াল কন্ডিশন টি যখন জিরো, তখন এক্স তো জিরো, তখন সে মাত্র নিক্ষিপ্ত হয়েছে, তার মানে কি এই সময় তাতে এক্স এর মানটা জিরো হবে স্বাভাবিক, হ্যাঁ তাই না। এই যে এই সময় তাতে এক্স ইকুয়াল টু জিরো, তার মানে ওই ইনিশিয়ালি এক্স এর মান যদি জিরো ধরে নিই, তো এটা মানটা জিরো চলে আসবে, কারণ এখানে টি আছে জিরো, এখানে টি যেটা আছে জিরো হয়ে যাবে, থাকতেছে আমাদের এক্স ইকুয়াল টু x4। তার মানে এক্স এর মানটা যদি জিরো, তার মানে C4 ইকুয়াল টু জিরো। ওভারঅল এক্স এর সূত্র পাচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের এক্স এর ফর্মুলা, এক্স এর ফর্মুলা। ওকে, যে এক্স এর ফর্মুলা আমরা একটু দেখি, এক্স ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার মতো লাগতেছে। এই যে ইউটি, ইউ বলতে এখানে ইউ ভি নট কস টি, আর হাফ জিটি স্কোয়ার, এই যে হাফ জি এর মান জি কস থিটা টি স্কোয়ার, এটা আসছে। এখন একটু যদি আমরা এক্স পেলাম, এখন এখান থেকে আমরা সামহাও আমরা এখান থেকে আর বের করব। এখন আর বের করার জন্য আমাদের টি তো জানা লাগবে, আমাদের আর এমনভাবে বের করা লাগবে যাতে করে আমাদের কোনো টি না থাকে, শুধুমাত্র আমাদের থিটার সাপেক্ষে এক্সপ্রেস করা লাগবে, কারণ টিটা ইটসেলফ একটা কি ভেরিয়েবল। এখন এটাকে আমরা টি থিটাতে কনভার্ট করবো। এখানে আমরা একটু দেখি কীভাবে আমরা টিটাকে কীভাবে থিটায় কনভার্ট করি বা এক্সপ্রেস করি কীভাবে। এখন আমরা তো যে ভিএক্স নির্ণয় করলাম না, সিমিলার ওয়েতে আমরা ভিওয়াইটা নির্ণয় করে ফেলবো, যে ভিওয়াই করলে কী হবে, এ ওয়াই ডিটি। তো এখান থেকে এই ওয়াই মানটা আমরা জানা আছে -29.209, এখান থেকে C2 আসবে, কারণ C1 ইউজ করছি, এখানে আমরা এখানে বললাম C2। হ্যাঁ, তো টি জিরোতে আমরা ভি নট ওয়াই ইকুয়াল টু কী হবে, ভি নট সাইন থিটা। এই যে জিরোতে আমাদের ভি ওয়াইটা কি, ভি নট সাইন থিটা। ওকে, তো এখান থেকে আমরা যদি ইনিশিয়াল কন্ডিশন করে যদি এখানে বসাই দিই, তাহলে আমাদের ভি নট সাইন থিটা ইকুয়াল টু -0.209 ইন্টু জিরো প্লাস C2 মান পাচ্ছি আমরা ভি নট সাইন থিটা টি। এই যেমন ভি নট কস থিটা পাইছিলাম, এরকম আর কি। ভিওয়াইটা হয়ে গেল যে ভিওয়াই ইকুয়াল টু -9.209 ইন্টু টি প্লাস ভি নট সাইন থিটা। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টু কী পাবো, এটাকে ইন্টিগ্রেশন করবো, সিম্পলি ইন্টিগ্রেশন করলে আমরা ভিওয়াই ডিটি ইন্টিগ্রেশন করলে কি আসবে, এটা টি স্কোয়ার বাই টু আসবে। টি স্কোয়ার বাই টু মান হচ্ছে আমাদের এই যে 9.209কে 2 দিয়ে ভাগ করলে আমাদের আসবে -4.602 টি স্কোয়ার প্লাস ভি নট সাইন থিটা ইন্টু টি প্লাস C3, কারণ এখানে আমরা অলরেডি C3 বের করলাম, আগে C2 ইউজ করছি, C3 এখানে এটার নাম হচ্ছে আমাদের C4 ধরলাম। যাই হোক, এখানে সিমিলারলি ইনিশিয়াল কন্ডিশন যদি ইউজ করি, টির মান যখন জিরো, তখন ওয়াই মানটাও জিরো স্বাভাবিক, তোমার সিতে মান কি আসবে, জিরো আসবে, তো ওয়াই মান পাচ্ছি আমরা এটা। ওকে, এখন আমাদের কোশ্চেন হচ্ছে ওয়াইটা আবার জিরো হয়, ইনিশিয়ালি ওয়াইয়ের মানটা দুইবার জিরো হয়, একটা হচ্ছে ইনিশিয়ালি জিরো হয়, তাই না। এখানেও আমাদের ওয়াইয়ের মানটা জিরো, এখানে আমাদের ওয়াইয়ের মানটা কি জিরো। আমরা যদি এটাকে ওয়াই অক্ষ, এটা যদি এক্স অক্ষ ট্রিট করি, তাহলে এখানে আমাদের ওয়াইয়ের মানটা কত আসে, জিরো আসে, আর এক্স অক্ষ তো ওয়াইয়ের মানটা সবসময় জিরো থাকে। তো ইনিশিয়ালি তো জিরো বসালে কি হয় আমরা বের করলামই। এখন ওয়াইয়ের মানটা যদি আবার জিরো ধরে নেই, তাহলে কী ঘটনা ঘটে, এই যে ওয়াইয়ের ইকুয়েশন আমরা যদি জিরো ধরে নিই, ওয়াইয়ের ইকুয়েশনে যদি আমরা এখানে যদি আমরা জিরো বসাই, তাহলে ওয়াইয়ের মানটা টি এর মানটা যখন জিরো, ওয়াইয়ের মানটা জিরো, এটা গেল। এটা আমাদের ওভারঅল। এখন টি এর মানটা দুই কারণে জিরো হয়, একটা হচ্ছে টি যখন জিরো, ওই সময় আমাদের ওয়াই মানটা জিরো, ওই সময় আমাদের আবার এক্স এর মানটা যখন আর এর সমান হয়, অর্থাৎ এই যে এক্স এর মানটা যখন আর এর সমান হয়, এটা তো আর, তাই না, এটা তো আমাদের সেই এক্স। এক্স এর মানটা যদি আর এর সমান হয়ে যায়, এক্স এর মানটা যদি আর এর সমান হয়ে যায়, ওই সময় তো আমাদের ওয়াই মানটা জিরো। এই কন্ডিশনটা আমরা এখানে যদি বসাই দেই, যে এখানে যদি জিরো বসাই, তো দেখবো যে আমাদের টি মানটা এরকম একটা মান পাচ্ছে, যে ভি নট সাইন থিটা বাই 4.604। এই যে এটা কখন, এক্স এর মানটা যখন আর হয়। এখন আমরা কি করবো, সিম্পলি এই কন্ডিশনটুকু আমরা এখানে বসাই দেবো, ঠিক আছে। হ্যাঁ, এখানে আমরা বসাই দেবো, তাহলে এক্স জায়গায় কি বসাবো, আমরা সিম্পলি আর বসাবো, আর টি এর জায়গায় আমরা কি বসাবো, এখানে করলাম না,
এই যে আমরা যদি এখান থেকে টি এর মানটা এখানে বসাই দেব আর এক্স জায়গায় আর বসাবো, তাহলে তো হয়ে গেল সবগুলো। এখানে টি এর জায়গায় কি চলে আসবে এখন, এই যে বি নট সাইন থিটা, অর্থাৎ থিটার একটা ফাংশন চলে আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আর ইকুয়াল টু এফ অফ থিটা। এখান থেকে আমরা একটা মান আসবে, এটা আমি করলাম না, একটু জটিল হয়ে যাবে, কাটাকাটি হবে, তো এখানে আমরা করলাম। তো এখান থেকে আমরা সিম্পলি আর ইকুয়াল টু এফ অফ থিটা যেটা আসবে এটাই আনসার। ওকে, এখন আমাদের আরেকটা কোশ্চেন যে বলা হচ্ছে যে একটা এয়ারক্রাফট এখান থেকে এই বাড়িটাকে টার্গেট করে একটা কি বলা যায় একটা মিসাইল নিক্ষেপ করছে সম্ভবত, যাই হোক একটা মানে একটা বোমা নিক্ষেপ করছে। ঠিক আছে, এখানে একটা এয়ারক্রাফট ছিল, এয়ারক্রাফট যখন মানে এই বাড়িটাকে টার্গেট করে, মানে এখানে হামাস ছিল, এখানে ইসরায়েল এয়ারক্রাফট যখন নিক্ষেপ করতেছে, তখন যখনই আমাদের এয়ারক্রাফটে নিক্ষেপ করতেছিল তখন ওই অবস্থায় তার এয়ারক্রাফটের উচ্চতা হচ্ছে 1200 মিটার। আর এইখানে ছিল আমাদের সেই টার্গেট করা বাড়িটা। এখন সে যখন নিক্ষিপ্ত করতেছিল ওই সময় তার ব্যাগ ছিল 200 মিটার/সেকেন্ড, 3 ডিগ্রি কোণে নিক্ষেপ করছে। এখন আমাদের মানে টার্গেটকৃত যে বাসাটা ছিল বা টার্গেটটা ছিল, ওই টার্গেটের সামনে গিয়ে বোমাটা পড়ছে, অর্থাৎ ওই টার্গেটকে স্পর্শ করে নাই। ঠিক আছে, অর্থাৎ বোমাটা তার আগে এসে পড়ে গেছে আর কি। এখন আমাদের কোশ্চেন হচ্ছে গিয়ে সে কতটুকু ডিস্টেন্স মানে কতটুকু সামনে গিয়ে পড়ছে, বোমাটা কতটুকু সামনে গিয়ে পড়ছে, এটা আমাদের সেই নির্ণয় করা লাগবে। ওকে, তো আমাদের ইনিশিয়াল কন্ডিশন অর্থাৎ টি যখন 0, আমাদের ব্যাগের মান ছিল 200 মিটার/সেকেন্ড, হাইট ছিল আমাদের 1200 মিটার/সেকেন্ড। এখন আমরা কি করবো, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না, সমকোণী ত্রিভুজ, এটা আমরা এক্স ধরবো, আগে এক্স নির্ণয় করে ফেলবো, আর ওয়াই মান তো আমাদের জানা আছে 200 মিটার। এখন আমরা কি করবো, ওয়াই বাই এক্স ইকুয়াল টু tan 3 ডিগ্রি বসাইতে পারি, তাই না। মানে এক্স বলতে কি, এখানে এক্স বলতে হচ্ছে কি টোটালটা যদি আমরা এক্স হিসেবে ট্রিট করি, আর এটা হচ্ছে আমাদের সেই মানে মানে কি বলে যে তার স্মরণটুকু, আর এটা হচ্ছে প্লাস ডি। আমরা এটা যদি এক্স প্রাইম বলি তাহলে আমাদের ওয়াই বাই এক্স প্রাইম প্লাস ডি ইকুয়াল টু tan 30 ডিগ্রি। এখন আমাদের টার্গেট হচ্ছে কি এক্স প্রাইমটা নির্ণয় করে জাস্ট ডিটাকে বের করে ফেলবো। এখন দেখি যদি আমরা ডায়াগ্রামটা দেখি তাহলে আমাদের ইনিশিয়ালি তার ব্যাগের মানটা ছিল বি নট ইকুয়াল টু 200 মিটার/সেকেন্ড, তার একটা উলম্ব উপাংশ হচ্ছে বি ওয়াই আর অনুভূমিক উপাংশ হচ্ছে আমাদের ভি এক্স। তো আমাদের দেখি আরেকটা হচ্ছে এ এক্স ইকুয়াল টু 0, কারণ হরাইজন্টালি তার কারণ আমাদের তরণের উপাংশ নাই, এ এক্স ইকুয়াল টু 0, আর এ ওয়াই কি টোটালটাই আমাদের জি, এ ওয়াইটা হচ্ছে আমাদের টোটালটাই জি। ওকে, তো tan θ ইকুয়াল কি লিখতে পারি আমরা, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ডি, তো টোটালটা এটা যদি সমকোণী ত্রিভুজ ধরে নেই তাহলে আমাদের কি আসবে, ওয়াই বাই এক্স প্লাস ডি, ওয়াই বাই সরি এটা তো আমাদের লম্ব ডি এক্স প্লাস ডি বাই ওয়াই, সরি এটা তো আমাদের ভূমি। এখান থেকে আমরা এ ওয়াই কোটি কি পাই, জি পাই, উপর দিকে ইন্টিগ্রেশন করলে আমরা ভি ওয়াই পাবো, বি ওয়াই কোটি কি পাচ্ছি আমরা, জিটি প্লাস সি, যেটা একটা সি চলে আসছে কনস্ট্যান্ট। আমরা কি করবো, এটাকে ইনিশিয়াল কন্ডিশন ইউজ করবো। ইনিশিয়াল কন্ডিশন কি, টি মান যখন 0 তখন ভি ওয়াই মান কত, এই যে ভি ওয়াই মান কত, ভি ওয়াই মান কত, এই যে ভি নট কস 30 ডিগ্রি, তো ভি নটের মান দেওয়া আছে 200, ভিন্ন মান দেওয়া আছে 200, ওভারঅল মান আসতেছে আমাদের 100√3। এটা হচ্ছে কিসের মান, ভি ওয়াই এর ইনিশিয়াল ভ্যালু। তার মানে এখানে যদি বসাই দেই ভি ওয়াই ইনিশিয়াল ভ্যালু 100√3, হ্যাঁ, জি ইন্টু টি, টি মান তো 0 প্লাস সি, তার মানে সি মান আসছে আমাদের 100√3। এখান থেকে ভি ওয়াই ইকুয়াল টু পাচ্ছি আমরা জিটি প্লাস 100√3। আবার যদি ইন্টিগ্রেশন করি কি পাবো আমরা, ওয়াই পাবো, হ্যাঁ, ইন্টিগ্রেশন ভি ওয়াই কে ইন্টিগ্রেশন করলে ওয়াই পাবো, সরণ ব্যাক ইন্টিগ্রেশন করলে ওয়াই পাই, সরণ পাই, এটা আর কি। এখান থেকে আমরা জিটি স্কোয়ার বাই 2 আসবে, 100√3 বাই টি আসবে, প্লাস সি প্রাইম আসবে, যেটা আমরা একটা সি অলরেডি ইউজ করছি, সি প্রাইম বা সি ওয়ান ধরতে হবে, কোনো সমস্যা নেই। এখন আমরা যদি ইনিশিয়াল কন্ডিশন ইউজ করি, টি যখন 0-তে ওয়াই মানটা 0, কারণ আমরা ওয়াইটা হিসাব করতেছি এইখান থেকে কিন্তু, ঠিক আছে, এই যে ওয়াই দিকটা কোন দিকে, এখান থেকে যাত্রা শুরু করতে, তার মানে আমাদের টি যখন 0 তখন ওয়াই মানটা কত, 0। যদি ইনিশিয়াল কন্ডিশন আমি ইউজ করি, হ্যাঁ, এখানে যদি আমরা 0 বসাই, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, সি প্রাইম মান 0, তার মানে আমাদের ওয়াই মান ওভারঅল ইকুয়েশন হচ্ছে এটা। এখন সে যখন এখানে মানে টাচ করতেছে, তাই না, মেজারটা যখন এখানে মানে বোমাটা যখন এখানে টাচ করবে, এই জায়গায় এসে বোমাটা যখন পড়বে, তখন সে ভার্টিক্যালি কতটুকু ডিস্টেন্স কভার করলো, ওয়াই পরিমাণ ডিস্টেন্স কভার করছে। আর এখানে পড়ার সাথে সাথে তার 2 ধরনের সরণ হয়, 3 ধরনের সরণ হয়। একটা হচ্ছে তার ভার্টিক্যাল সরণ ওয়াই, হরাইজন্টাল সরণ হচ্ছে গিয়ে এক্স, আর মেইন সরণ হচ্ছে আমাদের এটা, এই যে এটা হচ্ছে আমাদের পুরো মূলত সরণটা। ঠিক আছে, এটা আমাদের দরকার নেই, আর এই চিন্তা সরণ হচ্ছে। তাহলে এখানে আমাদের ওয়াই এর মানটা যখন 1200, ওয়াই মানটা যখন 1200, তখন টাইমের মানটা কত, এইখানে যদি 1200 বসাই দিই তাহলে টাইম আসতেছে 5.93 সেকেন্ড, অর্থাৎ সে 5.93 সেকেন্ড পরে ভূমিকেটটা টাচ করতেছে। তার মানে এখান থেকে আমরা এক্সটা বের করে ফেলবো, এক্সটা বের করার পর আমরা জানি কি বিএক্স গুলো কি পাইছিলাম আমরা, বি নট সাইন 30 ডিগ্রি প্লাস 0 ইন্টু টি, কারণ এ এক্স ইন্টু টি ছিল,
তাই না? তো এই এক্স এর মান তো আমরা 0 দেখলামই, হরাইজনে তার কোনো ধরনের কোনো অংশ নাই। bx ইকুয়াল টু b নট sin 30 ডিগ্রি, এখান থেকে আমরা b নটের মান দেওয়া আছে 200 ইনটু হাফ 100, তার মানে আমাদের bx এর মান পাচ্ছি আমরা 100। সিমিলার ওয়েতে আমরা bx থেকে আমরা x থেকে নির্ণয় করে ফেলবো, আগে যেমন করছিলাম by থেকে y, এখান থেকে আমরা bx থেকে x নির্ণয় করবো 100t প্লাস c। যেহেতু একটা c চলে আসছে, আমরা ইনিশিয়াল কন্ডিশন ইউজ করবো, c t যখন 0, x তখন 0, c তখন 0, তার মানে আমরা x ইকুয়াল পাচ্ছি আমরা 100t। হ্যাঁ, ওকে। আর দেখো এখান থেকে আমরা বোঝা যায় যে এক্স এস ইকুয়াল টু ভিটি সূত্র মানে ইয়া করতেছে কেন, কারণ আমাদের এক্স ইকুয়াল তার কোনো ত্বরণ না, তার মানে কি এস ইকুয়াল টু ভিটি এরকম হবে কিছু একটা, যে এক্স ইকুয়াল টু ভিটি। ওকে, তো এখান থেকে আমরা যদি টি এর মানটা যদি বসাই দেই, 5.93, এখান থেকে এক্স এর মান পাচ্ছি আমরা 593 মিটার, তার মানে এই যে অংশটুকু মান হচ্ছে আমাদের 593, এই অংশটুকু মান হচ্ছে আমাদের 1200। তো এখানে আমরা ট্যান থিটার যে সূত্রটা, ট্যান থিটা ইকুয়াল টু এক্স প্লাস ডি বাই 1200, এখান থেকে আমরা রুট 3 মান বার হচ্ছি, আর এক্স এর মান তো না 593 প্লাস ডি বাই 1200, এখান থেকে ডি মান। ওকে, ফার্স্ট কোশ্চেন আমাদের হচ্ছে প্ল্যানেটারি মোশন। এখানে আমাদের একটা কোশ্চেন দিচ্ছে যে বলেছে যে দুইটা এখানে আমাদের চার্জ ক্যারি করতেছে, এমন দুইটা প্লেন বা দুইটা তল আছে উপরে এবং ভার্টিক্যাল অবস্থান করতেছে, এখানে একটা তল এখানে একটা তল, দুইটার মধ্যে চার্জ আছে আমাদের, ধরো এটা সবগুলো প্লাস আদান, এটা সবগুলো নেগেটিভ আদান, এগুলো সবগুলো প্লাস সবগুলো নেগেটিভ। এখন প্লাস থেকে নেগেটিভ দিকে কি করবো আমাদের, ইলেকট্রিক ফোর্স কাজ করবে স্বাভাবিক, ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করবে, এই সবগুলো যদি প্লাস হয়ে থাকে এই সবগুলো নেগেটিভ, কারণ আমাদের ইলেকট্রিক ফোর্সটা দিয়ে কাজ করবে স্বাভাবিক। এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে এই তলের ঠিক মাঝখান দিয়ে, দুইটা তলের মাঝখান দিয়ে আমাদের একটা আরেকটা চার্জকে, ধরো এটা চার্জ হচ্ছে গিয়ে ধনাত্মক চার্জকে যদি আমরা এন্টার করি, মানে এই দুইটা তলের ঠিক মাঝখান দিয়ে যদি আমরা প্রবেশ করাই, এই ইলেকট্রিক ফিল্ডের মাঝখানে যদি প্রবেশ করাই, তাহলে আমাদের মানে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ আমাদের তড়িৎ বিভব পার্থক্য, অর্থাৎ এই দুইটা তলে বিভব পার্থক্য মানে কত হইলে আমাদের চার্জটা কোনো রকম মানে একে টাচ না করে একটু বাইরে গিয়ে পড়বে স্বাভাবিক। এখন তার গতিপথটা এখন এমন কেন হইলো, এটা হলো কোশ্চেন। এখন ধরো এটা হচ্ছে ধনাত্মক চার্জ, এটা সবগুলো ধনাত্মক চার্জ ছিল আমাদের, এটা ঋণাত্মক চার্জ। এখন কি হবে, এই ধনাত্মক চার্জটা তাকে বিকর্ষণ করবে, সে যখন এখানে অবস্থান করতে তখন তাকে বিকর্ষণ করবে, আর এই চার্জটা তাকে আকর্ষণ করবে। এভাবে বিকর্ষণ করার কারণে একটা সময় গিয়ে সেভাবে পড়বে, এই তার গতিপথটা এমন হয়ে যাবে। এখন কথা হইলো গিয়ে তার ব্যাগের মানটা যত বেশি হবে তার পথটা ততই স্ট্রেট লাইন হইতে হইতে গিয়ে একটা সময় প্যারাবোলা হয়ে যাবে, আর ব্যাগের মানটা যত কম হবে তখন সে ধপাস করে মানে দ্রুত গিয়ে এখানে পড়ে যাবে, তলের উপর পড়ে যাবে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে গিয়ে, এখন এই যে আকর্ষণ বিকর্ষণটা অর্থাৎ বিভব পার্থক্যটা বেশি হলে পরে কি হবে, বিভব পার্থক্য বেশি হওয়া মানে কি, এখানে চার্জ অনেক বেশি আছে, মানে তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ মানটা অনেক বেশি। হ্যাঁ, আকর্ষণ বিকর্ষণ মানটা অনেক বেশি, আকর্ষণ বিকর্ষণ মান বেশি হলে তার ব্যাগের ইফেক্টটা কম থাকবে, তার মানে সে দ্রুত এখানে গিয়ে পড়ে যাবে। আর এখানে আকর্ষণ বিকর্ষণ যত কম হবে অর্থাৎ বিভব পার্থক্য যত কম হবে, সে তার ব্যাগের ইফেক্টটা তত বেশি হবে, সে অনেক দূরে গিয়ে পড়ার সুযোগ থাকবে। কারণ আমাদের কোশ্চেন হচ্ছে গিয়ে এই যে এই দুইটা তলে বিভব পার্থক্য কত হলে, এই যে এখানে বলা হয়েছে যে ডেরাইভ দ্য এক্সপ্রেশন ফর দ্য লার্জেস্ট ডেল ভি, তাদের বিভব পার্থক্য দুইটা তলের বিভব পার্থক্য সর্বোচ্চ কত হলে আমাদের এই যে প্রবেশকৃত যে চার্জটা কোন রকম এই কর্নার অর্থাৎ নিচের যে তলটা, এই তলের একটা কর্নার হচ্ছে এই পয়েন্টটাকে টাচ করবে না, এই যে দ্যাট মে বি অ্যাপ্লাইড ইফ দ্য পার্টিকেল ইজ টু মিস কর্নার এ অফ দ্য প্লেট, আমাদের এই যে প্লেটটা এই প্লেটের এই কর্নারটাকে সে মিস করবে, অর্থাৎ সে একটু দূরে গিয়ে পড়বে, মানে এর একটু পাশে গিয়ে পড়বে, একে টাচ করবে না। এখন আমরা কি করবো, এটা যে একটা অসমতার একটা বিষয়, যে ম্যাক্সিমাম মানে যারা 5 থেকে যে জিনিসটা বেশি সেটা ডেফিনেটলি আমাদের 2 থেকে বেশি 3 থেকে বেশি। এখন আমাদের একটা অসমতার কনসেপ্ট এখানে চলে আসছে, এখানে আমরা কি করবো, মার্জিনাল একটা ভ্যালু নিয়ে আগে কাজ করবো, যে একে টাচ করলে কি হইতো, একে টাচ করার জন্য ডেল বির মান কত, আর একে টাচ করা না করার জন্য ডেল বির মানটা কত, অসমতার কনসেপ্ট আগে পরে আনবো, আমরা আগে ইকুয়েশন বিষয়টা আনবো যে একে টাচ করলে কি হবে, ওইটাকে মাথায় রেখে আমরা ম্যাথটা করবো। দেখি আমরা সামেশন এফ এক্স ইকুয়াল টু এম এক্স, স্বাভাবিকভাবেই তার সমগ্র মানে ত্বরণটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর, তার গতিটাই হচ্ছে আমাদের এইভাবেই প্রবেশ করছিল, হরাইজন্টালে প্রবেশ করছে, তার মানে আমাদের সামেশন এফ এক্স ইকুয়াল টু এম এক্স। আর একটা কথা, এই তলটা মানে চার্জার যখন ভিতরে প্রবেশ করে ফেলবে তখন তাদের মধ্যে একটা মানে এই যে তলে একটা এই এই চার্জের উপরে তাদের এই ইলেকট্রিক ফিল্ড একটা বল প্রয়োগ করবে, এই যে বলের মানটা হচ্ছে আমাদের এফ ইকুয়াল টু কিউ ইন্টু ডেল ভি বাই 2d, আর সে প্রবেশ করতেছি ঠিক তাদের মাঝখানে, অর্থাৎ টোটাল ডিস্টেন্স 2d দেওয়া আছে, এই দুটো তলের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 2d, তখন ডি পরিমাণ উচ্চতা থেকে সে প্রবেশ করছে, এবং তার ইনিশিয়াল একটা ব্যাগ ছিল সেটা হচ্ছে আমাদের ভি নট, এটিকে আমাদের গিভেন ডাটা। আর এখানে একটা কথা বলেছে আমাদের এখানে নেগলেক্টটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, সবাই একটা চার্জের উপরে অনেক গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বল তো খুব বেশি কাজ করে না, নেগলেক্ট করতে পারি। সামনে এফ এক্স এম এক্স আমাদের এখানে এক্সের কোনো বল কাজ করতেছে না, তাই না, এখানে জিরো হবে, কারণ টোটাল বলটা আমাদের ভার্টিক্যালি, এই যে একটা আমি ভার্টিক্যালি কাজ করতেছি ইলেকট্রিক ফোর্স যেটা।
তো এখানে জিরো আসবে, তো আমার এ এক্স এর মান জিরো। তো এ এক্স ইকুয়াল টু যদি ইন্টিগ্রেশন করে ফেলে, জিরো ইন্টিগ্রেশন করে একটা সি আসবে, আর এ এক্স ইন্টিগ্রেশন করলে ভি এক্স আসবে, ভি এক্স ইন্টিগ্রেশন করলে আবার কি আসবে, এক্স আসবে। আর সি ওয়ান কে ইন্টিগ্রেশন করলে সরি এখানে আমাদের ডিটি হবে, সরি ডিটি হবে, ইন্টিগ্রেশন করলে কি আসবে, তাহলে সি ওয়ানকে ইন্টিগ্রেশন করলে আমাদের সি ওয়ান টি আসবে আর একটা সি টু আসবে, এটা আমাদের এক্স এক্সপ্রেশন। এখন ইনিশিয়াল কন্ডিশন যেহেতু সি ওয়ান সি টু দুটো চলে আসছে, আমরা ইনিশিয়াল কন্ডিশন যদি ইউজ করি, টি মান যখন জিরো তখন এক্স এর মান তখন জিরো স্বাভাবিক। হ্যাঁ, একবারে ইনিশিয়ালি তো তার এক্স এর মানটা জিরো ছিল, সি টু মানটা জিরো হয়ে যাবে স্বাভাবিক। যে এবার যদি জিরো বসাই দিই সি টু মানটা জিরো। হ্যাঁ, তার মানে আমাদের এক্স এর সূত্র আসতেছে আমাদের সি ওয়ান ইন্টু টি। আবার ইনিশিয়াল কন্ডিশন যদি এই ফর্মতে যদি ইউজ করি, ইনিশিয়ালি কিন্তু তার টির মান যখন জিরো তখন বি এক্স এর মান কত, ভি নট, কারণ তার মানে একটা ব্যাগ নিয়ে এসে প্রবেশ করতেছিল, তার মানে ভি নট ইকুয়াল টু সি ওয়ান, তার মানে আমাদের ভি এক্স ইকুয়াল টু হবে আমাদের ভি নট। ঠিক আছে, বি এক্স ইকুয়াল টু আসবে ভি নট, আর এক্স এর মানটা আসতেছে আমাদের ভি নট ইন্টু টি। তার মানে দুইটা এক্সপ্রেশন আছে, বি এক্স ইকুয়াল টু ভি নট আর এক্স ইকুয়াল টু আমাদের ভি নট ইন্টু টি, দুইটা সূত্র পেয়ে গেলাম। এখন আমি ওয়াই খবর অ্যাপ্লাই করি সূত্রটা, যে এফ ফাংশন এফ ওয়াই ইকুয়াল টু এম এ ওয়াই। তো ওয়াই খবর একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে এফ তাই না, এম এ ওয়াই। তো এফ এর মান দেওয়া আছে কিউ ডেল ভি বাই টু ডি ইকুয়াল টু এম এ ওয়াই। ইন্টিগ্রেশন করবো এই ওয়াইটাকে আলাদা রেখে, আর এই যে কিউ ডেল ভি বাই টু ডি বাই এম, হ্যাঁ, ইন্টু ডিটি। ডিটিকে যদি করি তাহলে আমাদের এ ওয়াইকে ইন্টিগ্রেশন করে বি ওয়াই পাবো। ইন্টিগ্রেশন করে যদি টোটালটা কনস্ট্যান্ট, মানে একটা টি চলে আসবে, একটা সি টু আসবে, যে একটা সি ওয়ান অলরেডি ইউজ করে বলছে, এখানে সি টু রাখলাম। এখান থেকে আমরা যদি ভিওয়াইকে আবার যদি ইন্টিগ্রেশন করি, ভিওয়াইটাকে যদি আবার ইন্টিগ্রেশন করি, তাহলে কি আসবে, ওয়াই আসবে। আমরা এখানে অলরেডি একটা চলক আছে, তার মানে টি স্কোয়ার বাই টু আসবে, আর এখানকার টু আর টু মিলে আসতেছে ফোর এম টি, আর সি টু ইন্টিগ্রেশন করলে আসবে সি টু ইন্টু টি, আর একটা আসবে চলক সি থ্রি। অনেকগুলো কনস্ট্যান্ট চলে আসছে। আমরা ইনিশিয়াল কন্ডিশন ইউজ করবো, কারণ একটা কনস্ট্যান্ট আসা মানে ইনিশিয়াল কন্ডিশন ইউজ করবো। এখানে আমাদের ওয়াই ফর্মুলা পাচ্ছে এটা। এখন যেহেতু আমাদের সি টু সি থ্রি আননোন, আমরা কী করবো, ইনিশিয়াল কন্ডিশন ইউজ করবো, যে টি যখন জিরো ওয়ার মান তখন ডি। দেখি আমরা ইনিশিয়ালি তার সে তো একটা ওয়াই পরিমাণ ডি পরিমাণ উচ্চতায় আছে, তার মানে আমরা ইনিশিয়ালি তার, হ্যাঁ, ওয়াই মানটা আসবে ডি। এগুলো যদি আমরা এখানে বসাই দিই, এই ফর্মুলা যদি বসাই দিই, এই ফর্মুলা যদি বসাই দিই, এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, থাকতেছে আমাদের ডি ইকুয়াল টু সি থ্রি, অর্থাৎ সি থ্রি মানে হচ্ছে আমাদের ডি। এটাই হচ্ছে আমাদের ওভারঅল ওয়াই এর সূত্র। এখন আমাদের সি টু মানটা এখন অননোন, আমরা কী করবো, আরেকটা কন্ডিশন ইউজ করবো, যে ব্যাগের ফর্মুলা, ব্যাগের ইনিশিয়াল কন্ডিশন, যে ব্যাগের ইনিশিয়াল কন্ডিশন কী ছিল, টি যখন জিরো তখন ওয়াই এক্সও তার কোনো ব্যাগ নাই, আমাদের যা ছিল ব্যাগ ভি এক্স ইকুয়াল টু ভি নট পাইছিলাম। এই যে ইনিশিয়াল ব্যাগটা কিন্তু এক্সও কভার, ওয়াই কোনো ব্যাগ নাই। ঠিক আছে, এখানে আমরা এই যে ওয়াই খবর সব ব্যাগ হচ্ছে এক্সও কভার হবো, যেহেতু আমাদের এটা হচ্ছে আমাদের জিরো ডিগ্রি কোণে নিক্ষিপ্ত হয়েছে, প্রবেশ করছে, তাহলে ডিগ্রি আমার জিরো আসবে। হ্যাঁ, যদি আমরা এই সি ভিও ওয়াই যে ফর্মুলা এখানে যদি বসাই দিই, এটা জিরো এটা জিরো, তার মানে সি টু মান হচ্ছে জিরো। তো আমাদের ভি ওয়ার সূত্র হচ্ছে এটার মতো, এটা যে ডেল কিউ ভি বাই টু এম ডি ইন্টু টি। আর ওয়াই সূত্র যেহেতু সি টু মান জিরো হয়ে গেছে, তার মানে কি দেখবো, ওয়াই ইকুয়াল টু এটা প্লাস ডি, এই যে। ওকে, এইগুলো নিয়ে আমরা এখন ম্যাথগুলো সলভ করবো। এখন আমরা দেখি যে যদি এটাকে যদি সে টাচ করে, তার মানে তার এক্সের দূরত্ব কত হবে। এখানে বলে দিছে যে দুইটার যে প্লেট ছিল, দুইটা প্লেটের লেন্থ হচ্ছে কি আমাদের এল করে, অর্থাৎ সে এখান থেকে প্রবেশ করে যদি এই পয়েন্টটাকে যদি টাচ করে, হ্যাঁ, এই পয়েন্টটাকে যদি সে টাচ করে, তার মানে এক্সের সরণ হবে কত, এল, তাই না। এই যে এক্সের সরণ হবে আমাদের এল, ওই সময় আমাদের ওয়াইটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তাই না। এখানে যদি টাচ করে ওয়াই মানটা কি হবে, ওয়াই তো এখান থেকে কাউন্ট করা শুরু করে, তার মানে এখান থেকে আমাদের এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে কি আমাদের এক্স ইকুয়াল টু এল, ওয়াই ইকুয়াল টু জিরো। এই দুটো কন্ডিশন আমরা ইউজ করবো, যে এক্স ইকুয়াল টু এল, ওয়াই ইকুয়াল টু জিরো যদি আমরা বসাই দিই, কোথায় বসাবো, এই যে এক্স এর ফর্মুলার মধ্যে আমরা এক্স এর ফর্মুলা কিছুক্ষণ আগে পেয়েছিলাম, যে এক্স এর মানটা যদি এল বসাবো, ওয়াই মানটা যদি জিরো বসাবো, ওয়াই তো এখানে জিরো বসানোর সুযোগ নেই, টি মান কত পাচ্ছি আমরা, এল বাই ভি নট। তার মানে আমাদের এখান থেকে প্রবেশের পর থেকে নিয়ে এখান থেকে আসার পর্যন্ত তার সময়টুকু হবে আমাদের এল ইকুয়াল টু টি ইকুয়াল টু এল বাই ভি নট। এখন এই যে এল আবার, ঠিক আছে, এখন এত সময় পর তার ওয়াইটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, তাই না, এতটুকু সময় পর তার ওয়াইটা জিরো হয়ে যাচ্ছে। ওয়াই ফর্মুলা কি পাইছিলাম আমরা এটা, তো আমরা যদি টি এর জায়গায় আমরা যদি মানটুকু বসাই দিই, যে এল বাই ভি নট, এল বাই ভি নট যদি এখানে বসাই দিই, ওয়াই মানটা তখন কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এই যে এখানে যদিও বসাই নেই, পরবর্তী লাইনে বসাইছি আর কি, যাই হোক। তো এখানে আমাদের টি এর মানটা কত বসাইছি আমরা, টি এর মানটা হচ্ছে এল বাই ভি নট, ভি নট, আচ্ছা এখানে কি করবো, আমরা হাত দিয়ে করি এটা, এখান থেকে আমরা পাই তাহলে মাইনাস ডি ইকুয়াল টু কিউ ডেল ভি ফোর এম ডি ইন্টু এল বাই ভি নট
স্কোয়ার। তো এখান থেকে আমরা ডেল ভি ইকুয়াল টু আসে বেসিক্যালি ডেল ভি ইকুয়াল টু আসবে আমাদের মাইনাস ডি ভি নট স্কোয়ার ইন্টু ডেল ভি ফোর এম ডি আমাদের ডেল ভি ইকুয়াল টু পাই যে কিউ ডেল ভি ইন্টু এল নট স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ডি ফোর এম ডি ইন্টু ভি নট স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং ডেল ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস ফোর ডি স্কোয়ার এম ভি নট স্কোয়ার বাই কিউ এল নট স্কোয়ার। এখানে আমরা মাইনাসটা নেগেটিভ মানে মাইনাসটা নেগলেক্ট করবো, কারণ এখানে আমাদের মাইনাস নিউমেরিক্যাল ভ্যালু দরকার, এখানে মাইনাস নিউমেরিক্যাল আসবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই ডেল পি এর সূত্র। এখানে আমরা যে এখানে আগে আমরা ডি বাই এল নট স্কোয়ার লিখলাম, কারণ আমাদের ডি এর উপর স্কোয়ার আছে, এল নট এর উপর স্কোয়ার আছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ভ্যালু। এটা কিসের জন্য পেলাম? যে এখন আমরা দেখি যে ডেল ভি এর সাথে এল এর সম্পর্কটা কি। এল নটটা সরি এখানে এল হবে, এল হবে, এখন আমরা যদি দেখি যে ডেল ভি এর সাথে এল এর সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? এখন আমাদের এটাকে টাচ করার জন্য, অর্থাৎ এই পয়েন্টকে টাচ করার জন্য আমাদের এক্স এর মান দরকার হচ্ছে কত? এল, তাই না? ওই সময় আমাদের বিভব পার্থক্য হচ্ছে আমাদের ডেল ভি। তার মানে আমাদের এক্স এর মানটা যদি বাড়াই, অর্থাৎ সে যখন এই পয়েন্টটাকে টাচ করবে না, পয়েন্ট এ কে যখন টাচ করবেন, তার মানে কি তার এক্স এর মানটা এল থেকে বড় হয়ে যাবে। এই যে এখানে যদি আমাদের একটু পর্যন্ত আমাদের এক্স হয়ে থাকে, এটা আমাদের এল, আর এইটাকে যদি টাচ না করে, তার মানে এই পয়েন্টের বাইরে গিয়ে পড়া মানে হচ্ছে গিয়ে তার এক্স এর মানটা এল থেকে বড়। অর্থাৎ আমাদের এল এর মানটা যদি বড় হয়, এল এর মানটা যদি বড় করতে থাকি, অর্থাৎ এখানে যদি আমরা এক্স হিসেবে ট্রিট করতাম, তাহলে আমাদের এক্স আসতো, তাই না? স্বাভাবিক এক্স আসতো। এখন এক্স যদি ধরে নেই, তাহলে এক্স এর সাথে আমাদের ডেল বির মানটা কি? ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের এক্স এর মানটা বড় হওয়া, অর্থাৎ এক্স এর মানটা বড় হওয়া মানে ডেল বির মানটা কমে যাওয়া। তার মানে আমাদের বলতে হবে যে আমাদের নিউমেরিক্যালি আমাদের যদি এই পয়েন্টটাকে যদি টাচ করাই লাগে, এই পয়েন্টটাকে যদি টাচ না করতে হয়, অর্থাৎ এর বাইরে গিয়ে পড়া মানে হচ্ছে আমাদের বিভব পার্থক্যের মানটা এই অংশটুকু থেকে বড় হইতে হবে। এই অংশটুকু থেকে বড় হওয়া মানেই হচ্ছে আমাদের কম হইতে হবে, কারণ এল মান যত বাড়বে ডেল বি মানটা কি হবে? কমতে থাকবে। তার মানে আমাদের এই অংশটুকু থেকে কমতে হবে, কারণ এল মানটা বাড়ালে এই জিনিসটা কমবে, আর এই জিনিসটা কমা মানে হচ্ছে এই জিনিসটা কমবে। তার মানে আমাদের ওভারঅল ডেল বির মানটা এই অংশটুকু থেকে কমাইতে হবে, তাহলে পরে আমাদের এটাকে টাচ করবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। বাকি কথাটুকু আমাদের এভাবে বলা লাগে, যদি অসমতল কনসেপ্ট এদিকে আসবে। এটুকুই আমাদের আলোচনা, আর নেক্সট ক্লাস আমরা ইনশাল্লাহ প্ল্যান্টারি মোশন নিয়ে আলোচনা করবো।